এই মুহূর্তে কিছু মুহূর্তের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। উনি চলে যাব গুরুর কাছে। সো সেই মানুষটাকে আমরা উপস্থিত, অলরেডি আমাদের সামনে সে উপস্থিত। আমরা তাকে দারুণ ভালো লাগা, অসংখ্য ভালোবাসার সাথে আজকে স্টুডিওতে নিয়ে আসছি। বসেন। কি নাম আপনার? রাকিব। শুনতে পাচ্ছেন রাকিব? পারফেক্ট শুনতে পাচ্ছেন? ওকে। সো আপনার সাথে আমরা আজকে আপনার জীবনের কথা শুনতে চাই। আপনি আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 স্টুডিওতে, এবং ভালোবাসার সাতকাহন বলি আমরা যে অনুষ্ঠানটি, ভালোবাসার বাংলাদেশ, বহু বছর ধরে মানুষের ভালোবাসার কথা নিয়ে আমরা উপস্থিত হই ঢাকা FM 90.4 এই স্টুডিওর এই ক্যানভাসে। কখনো প্রেমের গল্প, কখনো মানুষের ভালোবাসার গল্প, কখনো অসুস্থ মানুষের কথা, কখনো মানুষের পাশে দাঁড়ানোর কথা, বিভিন্ন রূপে এবং রঙে এই ক্যানভাসের এই পোর্ট্রে করেছি আমরা। আজকে শুনবো আপনার জীবনের কথা। আমি জানি না যে জীবনের কোন গল্প আপনি নিয়ে এসেছেন। সো আরেক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। জি, হট সিটে বসেছেন, অনেকেই বসতে চায়। আপনার অনুভূতি যদি এক লাইনে বলেন। অনুভূতি অনেক ভালো। শুকরিয়া আপনাদের সবাইকে। শুকরিয়ার হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম যদিও খুব ভেতর থেকে বলেছেন বলে আমি বিশ্বাস করি, বাট খুব রোবোটিক শুনিয়েছে যে আপনার অনুভূতি খুব বেশি ভালো। আমরা এখন আপনার জীবনের কথায় যেতে চাই। শুনি আপনার জীবনের কথা। আপনাকে কেন জানি আমি জানি না, যে একটু বিধ্বস্ত, একটু অন্যরকম দেখাচ্ছে। সো জীবন আপনার সাথে কি কি ধরনের এক্সপেরিয়েন্স করেছে সেগুলো শুনবো। শুরু থেকেই আমরা রাকিব আপনার কথা শুনতে চাই। রাকিব তো, রাইট? আপনার নাম? ওকে রাকিব, প্লিজ শুরু করুন। আমি রাকিব। আমার বয়স এখন 31। এই তো এখন আমি একটু অসুস্থ আছি। জীবনে একটা অ্যাক্সিডেন্টই একটা ভুল সিদ্ধান্ত, সেই জন্য আর কি জীবনটা এরকম হয়ে গেল। আপনার নিজের সিদ্ধান্তের ভুলের জন্য আপনি অসুস্থতার কথা বলছিলেন। অসুস্থতা বলেই বললেন যে আমার নিজের ভুল সিদ্ধান্তের জন্যই জীবনটা এমন হয়ে গেল। তাহলে অসুস্থতার সাথে কি নিজের এই সিদ্ধান্তের কোন সম্পর্ক আছে? আছে, একটু শুনতে চাই। সম্পর্ক হচ্ছে, ভুল একটা সিদ্ধান্ত নিছি, মানে একটা ভুল কাজ করছি জীবনে, এই জন্য আর কি। প্রথম কথা হচ্ছে যে ভুল কাজের প্রয়োজন কেন পড়লো, আর ভুল কাজটা কি করলেন, দুটোই জানতে চাই। কারণ অসুস্থ তো কেউ ভুল করে অসুস্থতার দিকে যেতে চায় না, রাইট? বরং সবসময় মানুষ প্রার্থনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন বা স্রষ্টা বা মাবুদ, তুমি কখনোই আমাকে স্বাস্থ্যগতভাবে এমন কোন পরীক্ষার মধ্যে ফেলো না। সেখানে আপনি বলছেন যে আপনার ভুলের জন্য অসুস্থ আপনি হয়েছেন। সো কি ভুল করেছেন এবং ভুলটা করার প্রয়োজন কি পড়লো? প্রথমে প্রয়োজন কি পড়লো সেটা শুনি। প্রয়োজন মানে জীবনে একটা মানে অনেক লোনে পড়ে গেছিলাম, ঋণগ্রস্ত হয়ে গেছিলাম অনেক, এখনো আছি। এই জন্যই ভুল সিদ্ধান্তটা নিতে হয়েছে। কি করতে গিয়ে এই ধরনের ঋণের মধ্যে পড়লেন? সংসারে চালাতে গিয়ে বা অন্য কোনো বিজনেস করতে গিয়ে কি ধরনের সমস্যা? বিজনেসে নামছিলেন, ওকে। তারপর আপনি বিজনেসটা বাড়ানোর জন্য কি ধরনের ব্যবসা করতেন? এটা আমাদের বিজনেসটা ছিল হাউস হোল্ড আইটেম, এটা আমরা মার্কেটিং করতাম। হাউস হোল্ড আইটেম, ওকে। তারপরে পুঁজি বেশি বাড়ানোর জন্য লোন নিলেন, তাই তো? ওকে। এখন কি পরিমাণ লোনের পরিমাণ, কি পরিমাণ হবে আনুমানিক? 10-12 লাখের মতো। 10-12 লাখের মতো লোন নিয়ে ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করছিলেন। এই 10-12 লাখ টাকা আপনি পরে আর উতরাতে পাচ্ছেন না, বা এই ঋণটা আপনি শোধ করতে পাচ্ছেন না। এটা কি ব্যাংক থেকে নিয়েছিলেন নাকি কোনো ব্যক্তি মানুষের কাছ থেকে, নাকি সব মিলিয়ে? সব মিলিয়ে, ব্যাংক এবং মানুষের কাছ থেকে, ওকে। এইবার আপনি সমাধানের রাস্তা খুঁজতেছেন, লোন শোধ করতে পাচ্ছেন না, বিজনেসও কিন্তু আপনার বাড়েনি সেভাবে, প্রফিটও আসতেছে না। এই অবস্থাতে কি করলেন? কোন লোনের জন্য অনেক ঝামেলায় পড়ে গেলাম। কি ধরনের ঝামেলা বলেন?
ঝামেলা কি মানে লোন ব্যাপারটা হচ্ছে এরকম জি যে মানে লোনের জন্য অনেক অপমান হইতেছিলাম লোকজনের কাছ থেকে। বলুন, সব বলুন, প্রাণ খুলে বলুন, প্রাণ খুলে বলুন। কোন রকমের কি ইতস্ততা বা কোন রকমের অস্বস্তি কাজ করতেছে রাকিব কথা বলতে? না না, কোনো অস্বস্তি না। শরীর এখন ঠিক আছে? কথা বলার মতো অবস্থাতে আছেন? ঠিক আছে। পানি আপনার পাশে রাখা, যদি লাগে পানি টানি খাবেন, কথা বলুন। আর আপনাদেরকে ভিউয়ার্স যারা আছেন তা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, খুব মনোযোগ দিয়ে আজকের অনুষ্ঠানটিতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। রাকিবের একটু শারীরিক প্রবলেম আছে বিধায় রাকিব কথা বলতে একটু সময় নিচ্ছে, বাট একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। ওকে রাকিব, তারপর অপমান অপদস্থ হচ্ছিলেন, কি ধরনের একটু ডিটেলে বলেন। এখন লোকজন টাকা পয়সা পায়, ওদেরকে সময় দিতেছি, সময় মতো দিতে পারতেছি না, সেই জন্য মানে একটা মানে কি বলে এই তো অপমান অপদস্থ অপমানই- হচ্ছে অপমানই রাকিব, অপদস্থ হচ্ছে। ওখানে হেলনা দিলে কি আরাম লাগতেছে নাকি একটু সামনে এসে কথা বলা যায় মাইক্রোফোনের কাছে? সাউন্ডটা তাহলে ক্লিয়ার পাবো আমি। আচ্ছা ওকে, এখানে ঠিক আছে। হ্যাঁ, যত কাছে আসা যায়। ওকে, এই তো পরে অপমান অপদস্থ করতেছে, হ্যাঁ লোকজন- গালিগালাজ মারধর হ্যাঁ। করে করছে কি? না না আচ্ছা, গালিগালাজ করতেছে বা ই করতেছে, টাকা নিয়ে দিচ্ছিস না এরকম। এরকমই ব্যাপারটা। তারপর মানে আর এগুলার অপমান আর সহ্য করতে পারতেছি না, এই জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে মানে মানুষের কাছ থেকে শুনি আর কি, যে এরকম লোকজন মানুষের তো 2টা কিডনি একটা বিক্রি করতে পারে, এরকম আর কি লোকজনের কাছ থেকে শুনি, অনেক সময় কথায় কথায় শুনি না এরকম। তো এই ব্যাপারটা শুনে শুনে আর কি ঝামেলার কারণে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এটাই করবো আর কি, কি কিডনি বিক্রি করবেন? কিডনি বিক্রি করবো। কত বছর আগের ঘটনা এটা? এটা 2018 সালের ঘটনা, এখন থেকে প্রায় 2.5 থেকে 3 বছর আগে। 3 বছর আগে এক্স্যাক্টলি। 3 বছরের বেশি। 3 এখন বছরের তো বেশি। আপনার 22 চলে, 3 বছরের বেশি। 22 রানিং। কষ্টের মাত্রা কি রাকিব এতই তীব্র ছিল যে কিডনি বিক্রি করার মতো চিন্তা আপনার মাথায় আসলো? যে অপমানের কথা বলতেছেন, এই 10-12 লাখ টাকার লোন হওয়ার কারণে এতই তীব্র ছিল অপমানের মাত্রাটা? ছিল, এই জন্যই মানে আমার জন্য ছিল আর কি। ওই সময়টার বর্ণনা কি একটু ডিটেলে দেয়া যায়, যে কি হতো আপনার সাথে, কি করতো, আপনি কি ভাবতেন তখন? কেন জিজ্ঞেস করতেছি, যে নিজের একজন সবচেয়ে বড় অর্গানগুলোর একটি কিডনি, সেটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কি কারণে? আপনি বলছিলেন যে অপমান করে, গালিগালাজ করে, আর একটু ডিটেলে যদি বলেন যে কি ধরনের বিহেভ আপনার সাথে হতো, আপনার তখন কি চিন্তা কাজ করতো? বিহেভ তো আসলে মানুষ যদি টাকা পয়সা পায় সেক্ষেত্রে তো মানুষের বিহেভ একটু খারাপই হয় আর কি, তো এটা তো আছেই। আর আমি একটু অন্যরকম, মনে করেন যে কেউ যদি মানে টাকা পয়সা ছাড়াও যদি কেউ আমার সাথে একটু ব্যাড বিহেভ করে বা জোরে কথা বলে, এটা আমার সহ্য হয় না আর কি। এই জন্য আর কি। আর এটা তো অনেক টাকা পয়সা পায়, এটা তো আরো বেশি ঝামেলা, আরো বেশি কথা শুনতে হয়। এক পর্যায়ে আবার ফ্যামিলি আছে, ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন আছে, আমার জন্য ওরাও কথা শুনে, বাড়িতে এসে হাঙ্গামা করে যারা পাওনাদার তারা। এই জন্য আর কি। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 1 বোন। বড় কি বাসা? বড় বোন, তারপর আমি ছোট ভাই সো আছে। এটা অনেক বেশি লজ্জার ছিল যে বাবা মার সামনে, ভাই বোনের সামনে আপনাকে এই ধরনের কটু কথা শুনতে হচ্ছে, বা বাবা মা ওরাও শুনতেছে আপনার কারণে, তাই তো? তারপর কি আর এই সিদ্ধান্তটা নিলাম, তো সিদ্ধান্তটা নিয়ে কেউ আমাকে অফার করে নাই আর কি। তো আমি, আমার একটা শখ আছে, মানে আমি পত্রিকা পড়ি, জি। নিউজ পেপার, জি, তো পত্রিকা সবসময় পড়ি। তো আর কি এক সময় এরকম একটা বিজ্ঞাপন চোখে পড়লো আর কি পত্রিকাতে, যে ওদের এরকম একটা কিডনি দরকার। তো আমি ওই অ্যাডটা দেখে ওদের সাথে যোগাযোগ করি,
যোগাযোগ করলে ওরা বলে যে এটা তো অনেক ঝামেলার কাজ, অনেক সময় লাগবে, আপনি তো টাকা এখন চাইলে এখনই পাবেন না, এটা আপনার 6 মাস 1 বছরও লাগতে পারে। তাই আমি বললাম যে এত টাকা তো আমি 6 মাস 1 বছরে ম্যানেজ করতে পারবো না। তো চিন্তা করলাম আচ্ছা সময় লাগলে লাগুক, আর কথা শুনলে মানে মানুষের তো কথা শুনতেই আছি, তাই আর কিছুদিন শুনি আর কি, সময় লাগলে, আর কিছু করার নেই। তারপর আর কি করলাম, ওদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো এটা আসলে একটা ঝামেলার কাজ। সিদ্ধান্ত নিলেন বলতে কিডনি বিক্রি করবেন সেই মানুষের কাছে যাদের বিজ্ঞাপন দেখেছিলেন? বিজ্ঞাপন দেখছিলাম। এখন তারপরে সিদ্ধান্ত নিলাম, ওদের সাথে কথাও ফাইনাল হয়ে গেল। গুরু আর একটু ডিটেইলে শুনতে চাই, মানে কিভাবে আপনি যোগাযোগ করলেন, কে আপনার সঙ্গে কথা বললো? পত্রিকার মাধ্যম দিয়ে নাম্বারটা পাই, নাম্বারে যোগাযোগ করে যে ব্যক্তির সাথে যোগাযোগ করা হয় সেই কি কিডনি নেওয়ার জন্য আগ্রহী নাকি মধ্য কোনো ব্যক্তি ছিল? মিডিয়া ছিল। সো আপনি সরাসরি যে ব্যক্তি কিডনি নিতে চায় বা তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারেননি, যোগাযোগ করেছিলেন একজন মাধ্যম যে তার সাথে। ওকে, তার সাথে কথাবার্তা চলছে আপনার? কথা হইতেছে। তারপর সে আমাকে আপনার এই ইয়াতে ঢাকা পিজি হাসপাতাল শাহবাগে ডাকলো, এখানে গেলাম। তো বললো যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনারা একদম ফ্রি থাকতে হবে, কোনো কাজে থাকতে পারবেন না, সেটা জব হোক বা ব্যবসা হোক বা যদি পড়াশোনাও করেন আপনাকে একটু ফ্রি থাকতে হবে। এটা অনেক ঝামেলার কাজ, আপনার এটা করার জন্য অনেকগুলা ডাক্তারি টেস্টের দরকার হয়। আমি ক্রস ম্যাচ করার জন্য হ্যাঁ, যে ব্যক্তি নিবে আর যে ব্যক্তি দিচ্ছে সেটা ক্রস ম্যাচের জন্য অনেকগুলো টেস্টের ভিতর দিয়ে যেতে হয়। টেস্টের মধ্যে যাইতে হয়। টেস্ট করলেন? টেস্ট তো করলাম। এখন ও আচ্ছা, আগে তো আপনার ওই ব্লাড গ্রুপটা দেখলো, তারপর ব্লাড গ্রুপ দেখার পরে ওই যিনি আর কি যার আর কি কিডনিটা লাগবে, যে আর কি রিসিভার, যিনি পেশেন্ট, তো ওনারও B+, আমারও B+। তো ওই যে B+ মানে রক্তের গ্রুপটা আগে কনফার্ম করা লাগে, পেপারসে আগে ফার্স্ট টাইম কনফার্ম। রক্তের গ্রুপ দেখে, তার সাথে মানে আরো RH ফ্যাক্টর বা আরো কিছু ব্যাপার, ক্রস ম্যাচের ব্যাপার থাকে। পরে ওই সে ওনারটা আর আমারটা দিল, শুধু গ্রুপিং এর জন্য দিল। তারপর দেখলো যে ঠিক আছে, তারপর ঠিক আছে দেখে আমাদেরকে ওই পিজিতে টিস্যু টাইপিং করা লাগে। শুধু B+ হইলেই হবে না, টিস্যু টাইপিং, এটারে টিস্যু টাইপিং বলে কি আপনার ওই ব্লাডের মধ্যে আবার কিছু উপাদান আছে। সেটাই বলছিলাম, সেই জিনিসগুলো ক্রস ম্যাচ করা লাগে। আর যে হসপিটালের কথা আপনি বলতেছেন, সে হসপিটালের কর্তা ব্যক্তি কর্মচারী কারোরই তো জানার কথা না যে আপনারা টেস্ট কেন করাচ্ছেন, তাই তো? এটা তো কারোরই জানার কথা না, আপনারা আপনাদের মতো করে টেস্ট করতেছেন। না, ওরা জানে পিজিতে লোকজন কেন যায় টিস্যু টাইপিং করার জন্য, এটা ওরা জানে। তো ওরা তখন জিজ্ঞেস করে যে আপনাদের এটা করা লাগতেছে কেন, তখন বলছে যে আমি এরকম। যাই হোক, তারপর আপনার টেস্ট বাকি সমস্ত কিছু আসলো, রেজাল্ট কি? রেজাল্ট আমার যে এই টেস্টটা দিল ওনার সাথে আপনার যতটুক প্রয়োজন অতটুক মিলছে, মানে আমি ওনাকে দিতে পারবো, কিডনিটা দিতে পারবো আর কি। তো এটা অনেক কঠিন ব্যাপার, মিলাটা অনেক এত সহজ না। তো আমি তো আসলে চাইছি মনে মনে যে মিলুক, আমার দরকার, না মিললে নিত না ওরা। বুঝছি। টিস্যু টাইপিংটা যদি ম্যাচ না করে তাহলে না করলে তো ওরা নিবে না। তো আমি অনেক দোয়া করতেছিলাম যেন এটা মিলে। আপনার ফ্যামিলি কেউ তো জানে না এসব না, বিষয়ে? এখন পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না? এখন পর্যন্ত কেউ জানে না। ওকে, তারপর? তো অনেক দোয়া করলাম, মিললো, ওরা রাজি হইলো নিবে। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল। ওকে। ডাক্তারের তো দেখাইতে হবে
যে এরকম পেশেন্ট, আর ও পরিচয় দিতে হবে যে আপন লোক, ভাই ভাই বলা লাগবে। এটা আপনাকে মিডিয়া শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, মিডিয়া শিখাই দিছে। তারপর এটা পেশেন্টরাও বলছে, এটা না বললে তো নিবে না। নিবে না। ডাক্তার তো অপারেশন করতে চাইবো না, একদমই তাই। কারণ এটা নিষেধ আছে। হুম। তো ওদের জানবার কথা না যে কি কার আত্মীয়, বাট আপনি বলছেন যে হ্যাঁ আমার ভাই বা কিছু, তাই তো? আমি বলছি, ওই পেশেন্টের ফ্যামিলি বলছে, বুঝতে পারছি। সবাই বলছে যে এটা ওর আব্বা আম্মাও বলছে যে এটা আমার ছোট ছেলে, আর পেশেন্টও বলছে আমার ভাই। তো ডাক্তারের কাছে যখন গেলাম তখন ডাক্তার একটু কনফিউজ ছিল আর কি। অপারেশনের জন্য যাচ্ছেন সেটা কিন্তু অন্য হসপিটাল। অন্য হসপিটাল। আপনি যে হসপিটালের নাম বলেছেন সেটা তো আর না, না না না, ঢাকার অন্য একটা হসপিটাল, রাইট? নাকি ঢাকার বাইরে? যে হসপিটালের নাম বলেছি ওইটা তো শুধু টেস্ট করেছিলেন? টেস্ট ওইখানে হয়, ওকে, ওইখানে ছাড়া আর কোথাও হয় না। টেস্ট হয় না। সো টেস্ট ওখানে করলেন, টিস্যুর কথা বললেন, যেগুলো টিস্যু টেস্টিং হয় সেগুলো করলেন, করে দাম জানা গেল ক্রস ম্যাচিং একদম মিলে যাচ্ছে, যে দিচ্ছে আপনি আর যে নিচ্ছে ওই ভদ্রলোক, রোগী যে তার সাথে মিলে যাচ্ছে। এবার ট্রান্সপ্লান্টেশনের সময় আসলো, অর্থাৎ আপনি কিডনি ট্রান্সফার করবেন, রিসিভার কিডনি নিবে। এই কাজটা করতে গেছেন অন্য এক হসপিটালে, তাই তো? অন্য এক hospital। ঢাকারই? ঢাকারই খুব Okay. ভালো একটা হসপিটাল, সবাই Okay. চিনে জানে। ওকে, যাই হোক, ঢাকার একটা নামকরা হসপিটালে গেছেন এবার। নামকরা hospital। ওকে, তো এখানে গেলাম, তো এটা আবার ডাক্তার আরো কিছু টেস্ট দিল, আমারও পেশেন্টেরও আচ্ছা, আবারও টেস্ট দিল। আবারও টেস্ট দিল। ওকে, এবার যে হসপিটালে গেছেন ট্রান্সপ্লান্টেশন হ্যাঁ, করার জন্য, যেখানে সেখানে যেখানে ট্রান্সপ্লান্টটা হবে, সার্জারি যেখানে হবে, সার্জারি যেখানে হবে সেই হসপিটালে। সেইখানে গেলাম। ওকে, এখন সেখানে গেলাম, পরে ওনারা আরো কিছু টেস্ট দিল, দুইজনেরই টেস্ট দিল। আবার ওরা একটা ইসে করে, এই কি বলে এটা, কাউন্সেলিং বলে, হুম, যে আমি দিতে পারবো, তারপর কোনো সমস্যা হবে কিনা। সমস্যা বলতে যে আমার শারীরিক কোনো সমস্যা হইতে পারে বা হবে না, এই ধরনের একটা কাউন্সেলিং, মানে পজিটিভই। হুম, যেন যাতে করে আপনি দেন, আমি দিই, স্বপ্নদিত হয়ে দেন। হ্যাঁ, তো এরকম একটা কাউন্সিল করলো। হসপিটালে যাওয়ার আগে নিজে কখনো খোঁজ খবর নিয়ে দেখেছেন যে একটা কিডনি দিলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন, কি সমস্যা হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, শারীরিক জটিলতা আপনার কি হতে পারে, কারো কাছে খোঁজ নিয়েছিলেন নাকি নেননি? না না, এটা আমি মানুষের সাথে অত বেশি একটা শেয়ার করি নাই, মানে কিন্তু আমি বা ইন্টারনেটে পড়ালেখা করা বা কিছুই করেনি? না না, আমি এমনিতে জানতাম যে আপনার এখন উদ্দেশ্য একটা, যেমনি হোক আমাকে কিডনি দিয়ে ওই 12 লাখ টাকা শোধ করে আমাকে এই পাপ থেকে মুক্তি পাইতে হবে, এই তো আপনার উদ্দেশ্য। সো আপনি জন্য পরীক্ষা নিরীক্ষা করতেছেন, ঠিক আছে, বাট জানতেও চেষ্টা করেননি যে আমি একটা কিডনি যে দিয়ে দিচ্ছি তাতে আমার জীবনটাতে কি হতে পারে পরবর্তীতে, এগুলো জানবারও চেষ্টা করেন? চেষ্টা করিনি। ও কখনই প্রথমে আপনাকে কাউন্সিলিং করে বলতেছে যে কোনো সমস্যা হবে না? সমস্যা হয় না। ওকে, একজনরে দিতে পারে, দিতে পারে। যদি হ্যাঁ, যদি সবকিছু ভালো থাকে আর সে যদি সুস্থ সুস্থ থাকে। হয় দিতে পারে। দিতে আচ্ছা, পারে। তারপর তো ওরা কাউন্সিলিং করলো, সব টেস্টও করলো, সবকিছুই ভালো আছে, দুজনেরই ভালো আছে, দেয়া যাবে। তো আমি একটা ব্যাপার তখন আমি বুঝি নেই, ব্যাপারটা বুঝি নেই বলতে কি, আমি মনে করছি যে এটা আসলে ওদের সিস্টেমই, এটা সিস্টেম বা রুলস ডিসিপ্লিন থাকে না, এরকম মনে করছি। তো এরকম মনে করার কারণে আমি আর ওইভাবে কিছু একটা জিজ্ঞেস করিনি। কি বিষয়? বিষয়টা হইতেছে যে ওই হসপিটাল ব্যাপারটা জানে কিনা, এটা আমি আর জিজ্ঞেস করিনি। আমি মনে করছি যে হসপিটালও জানে, কিন্তু ওই ওদের যেই রুলস থাকে না, যে এইভাবে করা লাগে, বলা লাগে, তা আমি ভাবছি এটাই। আমি আর বুঝি নেই যে হসপিটাল ব্যাপারটা জানেই না, যে আমাকে এরকম, মানে আমি এরকম এই ভাই না হয়েও ভাই বলে দিতেছি, এটা আপনি জানতেন না? এটা আমি তখন বুঝি নেই যে হসপিটাল এটা জানেই না। আর আমাকে ওই যে মিডিয়া আর মিডিয়া মধ্যে মধ্যম, মানে হ্যাঁ, দালাল বলে, দালাল, তাহলে দালাল। বুঝতে সুবিধা হবে। ফ্যামিলির লোকজন বলছে, তারপর ওই মিডিয়াও বলছে। দালালও বলছে, এবং যে রোগী এবং রোগীর আত্মীয় স্বজন তারাও বলছে যেটা ভাই হয় বা কিছু, বাট হসপিটাল কিন্তু বেখবর, হসপিটাল কিছুই জানে না এগুলো। হসপিটাল কিছুই জানে না। জানেন, এটা আপনি জানতেন না? আপনি জানেন যে হসপিটাল জানে? হ্যাঁ, ওরা আমাকে এইভাবেই বুঝাইছে Okay, যে হসপিটালও জানে। হসপিটালও জানে। আর এটা বোঝানোর কারণ হইতেছে এটা লিগালের ব্যাপার, আইনি ব্যাপার। আর হুম,
আপনাকে আশ্বস্ত করার জন্য যে লিগ্যাল হসপিটালও জানে, সো আপনার চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তো এই জন্য আর আমি অত বেশি খোঁজ খবর নিইনি। তো আমি মনে করছি যে না, এটা হয়তো আইনের জন্য বলতে হয়, ভাই না বললে তো নিবে না, পরে যদি একটা ঝামেলা হয় বুঝতে পারছি। তখন একটা সমস্যা হইতে পারে। তো আমাকে বললো, আমি আমার ভিউয়ারদের অনুরোধ করব, প্লিজ গল্পের মধ্যে থাকুন। যেমন রনি খান লিখেছেন যে অনেক বেশি কষ্টের এই গল্প, স্বার্থের পৃথিবী লিখেছেন বৃষ্টি ভেজামন, এবং অনেকেই গল্পের মধ্যে আছেন। সবাইকে অনুরোধ করতেছি গল্পের মধ্যে আসার। এই জিনিসগুলো যদি আমাদের অ্যাটেনশন না পায়, এই গল্পগুলো যদি আমাদের আগ্রহের মধ্যে না আসে, আমরা যদি এত বেশি মাত্রায় আত্মকেন্দ্রিক এবং এত বেশি মাত্রায় আবেগহীন হয়ে পড়ি, ভবিষ্যতের বাংলাদেশ কিন্তু সত্যি ভবিষ্যতে অনেক কষ্টের মধ্যে পড়তে যাচ্ছে। এই ছোট ছোট ব্যাপারগুলো বা মানুষের জীবনের এত বড় ঘটনা যখন শেয়ার হচ্ছে, সেই জিনিসটা আমাদেরকে আন্দোলিত করবে, আমরা সেই জিনিসটার মধ্যেই থাকবো, এটা খুবই এক্সপেক্টেড। আমি আপনাদের টেক্সট আশা করছি রিলেটেড। ওকে রাকিব, আপনি অপারেশনের একদম সার্জারির কাছাকাছি, আপনি নিজেও খোঁজ খবর নেননি যে একটা কিডনি দিয়ে দিলে কি হতে পারে, বা আপনি জানেনও না, যে হসপিটালও জানে না যে আসলে আপনাকে এইভাবে টেকনিক্যালি নিয়ে এসে ওখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের কাজটা করতেছে। জানে শুধু ওই দালাল যার মাধ্যমে আপনি যোগাযোগ করেছেন, আর রোগী এবং রোগীর আত্মীয় স্বজন, এই তো। ওকে, তারপর তো সব টেস্ট হয়ে গেল, সবকিছুই ভালো। তো ওরা একটা সময় দিল, ওই সময়ে সার্জারিটা হইল, অপারেশন হইল। তো অপারেশন হওয়ার পরে তো শুনলাম একটা ডেট ফিক্স করলো হুম, অপারেশনের জন্য, আপনাকে নিয়ে যাচ্ছে রাকিব, রাইট? কখন অপারেশনটা হয়েছিল, কোন সময় মনে আছে? মনে আছে আপনার ওই 2018 সালে যে কোরবানি ঈদটা হইল না, তারপরে পরে কি দিনের মধ্যে, দিনের বেলা অপারেশন হচ্ছে আপনার? surgery? অপারেশনটা হয়েছিল আপনার এই শুক্রবারে। ভর্তি হয়েছিলেন কখন হসপিটালে? হসপিটালে ভর্তি হয়েছিলাম আপনার 3 দিন আগে। 3 দিন ধরে হসপিটালে ছিলেন, ওই প্রয়োজনীয় টেস্ট গুলো ওরা করাচ্ছিল। দিয়ে সন্ধ্যার আগে আপনার সার্জারি হচ্ছে, তাই তো? না, সন্ধ্যার সন্ধ্যার পরে? আগে না, আমার জুমার পরে অপারেশন হয়েছিল, শুক্রবার জুমার নামাজ। জুমার নামাজের পর পর। আপনার অনুভূতি তখন কেমন রাকিব? আপনি একটা কষ্ট আর একটা অপমান থেকে বাঁচার চেষ্টা করতেছেন, যে 12 লাখ টাকার মতো লোন, লোকজন যে ধরনের অপমান অপদস্থ করতেছে, এখান থেকে বাঁচার জন্য টাকার প্রয়োজনে কিডনি বিক্রি করে দিচ্ছেন, ঠিক আছে? বাট আপনার জীবনেরও তো একটা আশঙ্কা ভিতরে কাজ করতেছে যে কি হবে, এত প্রয়োজনীয় এত ইম্পর্টেন্ট একটা কিডনি যদি আমার কাছ থেকে নিয়ে নেয়। কি ধরনের রিয়াকশন কাজ করতেছিল এই যে 2-3 দিন যখন হসপিটালে ছিলেন? নাকি একেবারেই আপনার মধ্যে সব ভাবনা কাজ করেনি? কাজ তো করছে, হসপিটাল যে কাউন্সিল করলো না, হ্যাঁ। ওরা বলছিল যে কোনো সমস্যা হয় না। তো ওইটাতে আরো একটু একটা সাহস হইলো। তখন আপনার ব্রেন শুধু রেডি হয়ে আছে যে কেমনে এগুলো শেষ করে আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি লোন শোধ করব। এই সব কি হবে শরীরে না হবে, এগুলো এত বেশি আপনি তখন মাথা ঘামাচ্ছেন না। না না, ওকে, তারপর অপারেশন থিয়েটারে গেলেন, অপারেশন হলো আপনার, তারপর অপারেশন হইলো। অপারেশন হওয়ার পরে শুনলাম যে সাকসেস। আমি ডোনারও ভালো আছি, কোনো সমস্যা নাই আমারও। তারপর যে রিসিভার, যিনি পেশেন্ট ছিল, উনিও ভালো আছে। আচ্ছা, মাঝখানে আমি একটা কথা জানতে চাই, আপনার কত টাকার চুক্তি হয়েছিল, আর এটা কি কোনো কাগজে কলমে লেখা হয়েছিল এই চুক্তিটা? চুক্তি তো ওই যে লিগালের যেই ব্যাপারগুলা, ওইগুলা তো কাগজে কলমেই হয়েছে। হসপিটাল যেই পেপার ওগুলো গুলা ঠিক আছে, নেয়, টাকা ট্রান্সফারের কথা বলছি, না। ওই রিলেটেড কোনো আমার চুক্তি সাথে না। যে লেনদেন হবে ওইটার কোনো ইস্যু হয়নি। কাগজপত্র হয়নি? না, কত মানে মৌখিক ভাবে বলেছিল কত টাকা দিবে আপনাকে? 6 লাখ টাকা দিয়ে বলছিল। আপনার ঋণ 12 লাখ টাকা, আপনি 6 লাখ টাকা, আর কি একটা কিডনির দাম কি মানুষের অনেক ইম্পর্টেন্ট একটা দেখি অর্গান। আমরা ওই আলাপে হয়তো দেখি কোথায় নিয়ে যায় আমাকে রাকিবের আসলে কথা শুনে আমরাও তো একটু। আসলে আচ্ছা, তারপর shocked আমরা। রাকিব অপারেশন হলো জুম্মার পর পর, তারপর বললো যে রিসিভ করেছে, অর্থাৎ একসাথেই তো হয় আমি যতদূর জানি। হ্যাঁ, একসাথেই হয়, কিন্তু ডোনার থাকে এক জায়গায়, সেটা ঠিক আর আছে, যে but at a time, রিসিভার যে হ্যাঁ। পেশেন্ট, উনি থাকে আরেক জায়গায়। মানে উনি একটু কি বলে, উনার পর্যবেক্ষণটা একটু নিবিড় পর্যবেক্ষণ হয়। বুঝতে পারছি। তো শুনলাম ভালো আছে। জ্ঞান ফিরছে কখন আপনার? এটা আমার মনে নেই।
ওকে, জ্ঞান ফিরছে যখন জ্ঞান তখন ফিরে যখন আপনি শুনলেন যে দুইজন, আপনি তো ভালো আছেন, সেও ভালো আছে, সেও ভালো আছে, আপনার কিডনি প্রতিস্থাপনের পর ভালো আছে, ভালো আছে, তারপর অপারেশন সাকসেস। তিনি কি বয়স্ক? হ্যাঁ, উনি বয়স্ক বলতে হ্যাঁ বয়স্ক, আমার থেকে ওনার 10 বছর বেশি বয়স। আমার যখন ট্রান্সপ্লান্টটা হয় তখন আমার এজ ছিল 26-27, হুম, আর ওনার এরকম 36-37 হবে। ওনার 2টা বেবি আছে তখন। ওই বাচ্চাদের বয়সও আপনার 5-6 বছর হবে এরকম। তো ওই বাবু 2টা দেখছিলাম, তখন আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ওনার এরকম 2টা বাবু আছে। যাই হোক, এখন ওইগুলো তো বলে লাভ নাই, আমি টাকার জন্যই করছি, এটাই হইতেছে বড় কথা। তারপর শুনলাম সবকিছু ভালো আছে। অপারেশন হওয়ার 6 দিন পরে সে মারা গেছে। যিনি কিডনি নিলেন, যাকে কিডনিটা আমি দিলাম, যার কিডনিটা লাগতো, হুম, যাকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়েছে আমার একটা কিডনি, 6 দিন পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে শুনলাম, ও তার মানে অপারেশনের 6 দিন পরে তো মারাই গেল। 2-3 দিন ভালো ছিল, সবকিছু ভালো। এর মধ্যে ওনার একটু সমস্যা হয়েছিল কি, প্রেশার মনে হয় আপ ডাউন করছিল। তো হসপিটালের যে ব্যাপারটা, ওইখানে ডাক্তার সবকিছুই ভালো ছিল, আর হসপিটালও ভালো হসপিটাল ঢাকার মধ্যে, আর এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এটা ভালো একটা হসপিটাল। আর ওই ডাক্তার সাহেব অনেক ভালো। বাংলাদেশে আমি যা শুনছি আর কি, ওই সেই সময় ভালো। বাংলাদেশে যা ট্রান্সপ্লান্ট হয়, যদি 10টা হয়, 10টার মধ্যে 8টাই সে করে, আর 2টা হয়তো অন্য কোনো ডাক্তার, অন্য কোনো ভালো হসপিটালে, কোনো ডাক্তার আর কি। ওকে, মানে 10টার মধ্যে 8টাই উনি করে, এরকম বড় ডাক্তার। তো ডাক্তার ভালো, সবকিছুই ভালো হইলো। তো অপারেশন হওয়ার পরে যখন ভালো ভালো শুনি, তারপর মানে রোগীর যে ফ্যামিলি বলতে রোগীর যে ওয়াইফ উনি আর কি বলা বলি করতেছে আর কি। আমি যে রুমে ছিলাম ওইখানে বারান্দায় বলা বলি করতেছে যে আপনার হসপিটালের ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে। সমস্যা বলতে কেমন সমস্যা, ওইখানে আবার মিডিয়া হইতেছে 2টা। আমার তো এক মিডিয়ার সাথে কথা হয়েছে, এখন হসপিটালের আবার একজন মিডিয়া আছে হসপিটালে। মানে সে জানতো যে যার কিডনিটা প্রয়োজন তার কোনো ভাই নেই। হ্যাঁ, সে জানতো যে তার কোনো ভাই নেই, আসলে উনি আমি টাকার জন্যই দিতেছি এটা উনি জানতো। তো উনিও একটা হসপিটালের মিডিয়া, তো উনি জানতো দেখে ওই রোগীর ফ্যামিলির ওনার সাথেও একটা টাকার ডিল করতে হয়েছে, যে সে যেন জিনিসটা প্রচার না করে, কারণ হসপিটাল কর্তৃপক্ষ তো তখন এই জিনিসটার উদ্যোগ আর নিবে না। উনি যদি বলে, আর উনি হসপিটালের খুব কাছের একটা লোক, আমি ওনার নামও জানি। যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ উদ্যোগ নিবে না, কারণ হসপিটাল কর্তৃপক্ষ জানেও না যে আপনি আসলে ভাই না। ওকে, এখন সে হয়তো ব্ল্যাকমেইল করেছে যে সে যে ভাই না সেটা আমি জানিয়ে দিব, হসপিটাল কর্তৃপক্ষ তখন তোমার অপারেশন করবে না, সো আমাকেও কিছু দাও, এই তো। তারপর তো এখন আমরা যে হসপিটালটাতে ভর্তি যে হইলাম, ওই ভর্তিটাও ওনার রেফারেন্সে হয়েছে। উনি ওইখানে উনিও একটা মিডিয়া, এটা হসপিটাল জানে। উনি হসপিটাল জানে বলতে মানে উনি যে ওনার রেফারেন্সে যে আমরা ওইখানে অ্যাডমিশন নিলাম, ওইখানে যে আমাদের ট্রান্সপ্লান্টটা হবে, এটা ডাক্তাররাও জানে। রেফারেন্সে নাম থাকে। আর আমাদের ওইখানে যা মানে আমি সহ আর পেশেন্ট সহ এখানে অ্যাডমিশনের আগেই পেশেন্টের ওইখানে ট্রিটমেন্ট চলছিল। ওই আপনার তখন ডোনার পাইতেছিল না, ওই ডায়ালিসিস করা লাগে। তো ওনার রেফারেন্সে করলে কি হয়, ওই যে আর কি মিডিয়া, হসপিটালের যে মিডিয়া খরচ কম নেয় না, মানে ওই
ওই হসপিটালে যা খরচ হয় ওইখান থেকে উনি একটা অ্যামাউন্ট কমিশন পায়। পায়, বুঝছি। হ্যাঁ, তো ওই যে পেশেন্টের যে ওয়াইফ, উনি অপারেশনের পরেও ওই ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছে, আর ওই যে আর কি মিডিয়া হুম হুম। ওনার নিয়ে কথা বলতেছে। হসপিটালের দালাল যেটা। হ্যাঁ, আর পেশেন্ট এই রোগে অনেক দিন ভুগতেছিল, ডোনার পাইতেছিল না। তো এই জন্য ওনার যে ওয়াইফ, উনি তো অনেক দিন ওনারে পেশেন্টকে ম্যানেজ করতেছে। উনিও একটা ডাক্তারের মতো বুঝে না, কিন্তু ডাক্তারের পরে যারা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলেন বা নার্স বলেন, এরা যেরকম বুঝে ওই ওনার ওয়াইফও এরকমই বুঝে। তো উনি বলল যে সবকিছু ভালো, তাইলে পেশেন্টরে কেন, মানে উনি তখন একটু নিবিড় পর্যবেক্ষণে ছিল। তো আমার ওয়াইফ বলা বলি করতেছে যে সবকিছু ভালো আছে, তাইলে ওইখানে রাখা লাগবে কেন, ওইখানে রাখলে তো তাদের খরচটা বেশি। তো এটা ওই যে যার রেফারেন্স তারে বলতে গেছিল, সে নাকি ধমক দিছে যে আপনি বেশি বুঝেন নাকি, ওইখানে রাখলে কি হয় তার জন্য ভালো। এখন ওই আমার ওয়াইফ বলতেছে ভালোটা তো আমরা বুঝি, ওইখানে রাখলে তো আপনার খরচ বেশি, আপনার একটা অ্যামাউন্ট আসে। তো এইরকম বলা বলির কারণে ওই দেখলাম যে ওনারা খুব বিরক্ত, মানে রোগীর ফ্যামিলির লোকজন, টাকা পয়সা অনেক খরচ হইতেছে। তো কি করলো, ওই যে রেফারেন্স ওনার সাথে মানে একটু খারাপ ব্যবহার করছে আর কি। তো খারাপ ব্যবহার করছে এই জন্য ম্যানেজমেন্ট হসপিটাল সবকিছু ওই যে রেফারেন্স দিছে, যে মিডিয়া সব ওনার ইয়াতে আর কি। এখন ওই পেশেন্টের মানে যখন মারা যায় তখন শুনছি আর কি, ওই রেফারেন্স যে দিছিল উনি নাকি, যারা ডাক্তার তো আর সবসময় থাকে না, নার্সও সবসময় থাকে না, বা নার্স থাকতে পারে, যা ম্যানেজমেন্টে যারা থাকে ওনাদেরকে নাকি মানে একটু ইসে করছে যে না, ওনার এত খেয়াল টেল নেওয়ার দরকার নাই। এটা আর কি পরে শুনছি, মারা যাওয়ার পরে শুনছি আর কি, সাধারণভাবেই থাকুক। তখন হয়তো ওনার প্রেশার টেশার একটু কম হয়েছে, মানে এটা ওই রোগীর ফ্যামিলির দেখানোর জন্য, বুঝছি, যে একটু নর্মালে রাখেন। হ্যাঁ, যদি অবস্থা খারাপ হয় তখন তো আবার ভালো ইয়াতেই নেওয়া যাবে, যেটা আমরা আইসিইউ বলি বা এই ধরনের কিছু বলি। সাদ লিখেছেন কষ্টদায়ক এমন কথাতে, হসপিটালগুলো দালালে ভরে গেছে এমনটা লিখেছেন সুমন মন্ডল পৃথিবী। এবং একটু অন্য ফানি ওয়েতেও লিখেছেন যে 3 ভাগ 1 ভাগ জলস্থল, কিন্তু বাকি 96 ভাগ মনে হয় গোটা পৃথিবীতেই দালাল। আপনার এই কথাগুলো কেউ বুঝবে না আসলে, মানে টাকা কি পরে দিছিল? রনি খান বারবার এটা জানতে চেষ্টা করতেছেন। অনেকে বলছেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি হসপিটালগুলো এখন টেস্ট বিজনেস চলছে আজকে, মানে এই বিভিন্ন ধরনের কমিউনিকেশন। রাকিবকে আমি স্পেসিফিক ভাবে বলবো, রাকিব আপনার আসলেই ভালোবাসার বাংলাদেশের সাথে যুক্ত থাকার কোনো প্রয়োজন নাই। কে বলেছে যেখানে বিনোদনের প্রোগ্রাম আমরা করি? কে বলেছে যে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই আমরা ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি করি? আপনার মজা পাওয়া বা না পাওয়ার সাথে প্রোগ্রামের কন্টেন্টের কিন্তু মিনিমাম কোনো সাজুজ্য নাই। সো যদি সত্যি সস্তা জনপ্রিয়তা খুঁজতে চান তাহলে আমার কাছে এখন পর্যন্ত 3-4টা পরিচিত নাম আছে। একটা হচ্ছে রানু মন্ডল, আর একটা আছে হিরো আলম, আর একটা আছে রিপন ভিডিও। এই ধরনের প্রোগ্রামগুলো আপনার জন্য খুব বেশি হয়তো সময় উপযোগী হবে, কারণ আপনার এত কষ্টের টাকা দিয়ে এমবি কিনে আপনি যেহেতু মজা খুঁজতেছেন, মজার জন্য সবসময় অনুষ্ঠানটি না। আমি আগেও বলেছি, বহুবার বলেছি যে আমাদের এই ক্যানভাসটা হচ্ছে ভালোবাসার রং দিয়ে আমরা আঁচড় দিই এবং কমপ্লিট একটা পোর্ট্রে তৈরি করার চেষ্টা করি, যেখানে ভালোবাসার রং কখনো হয়তো লাল, কখনো নীল, কখনো অনেক বেশি নীল। সো এইভাবেই কিন্তু অনুষ্ঠানটাকে আমরা সাজাই। রাকিব বলছিলেন যে শেষ পর্যন্ত ওই যে হসপিটালের যে দালাল, তার সাথে রোগীর পরিবারের লোকজন, স্পেশালি রোগীর ওয়াইফ, তার কথা কাটাকাটি, তিক্ততা, এই নিয়ে রোগীর উপরে কি ট্রিটমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়ে, প্রভাব পড়ে? ওই যে ইসের প্রেশারের যে ফ্ল্যাকচুয়েশনের কথা বলছেন, তারপর ওই ইম্প্যাক্ট এটাই পড়লো যে
ম্যানেজমেন্টকে উনি ওই রেফারেন্স যে দিছিল উনি মিডিয়া উনি বলে দিছে যে ঠিক আছে ওরা তো ভালো জায়গায় রাখবে না, তাহলে একটু খারাপ জায়গায় রাখো। তো খারাপ জায়গায় রাখার কারণে ওনার শারীরিক একটু অবস্থা খারাপ হয়ে গেল, তো রোগীর কি নিড সেটা আর চিন্তা করলো না, সেটা চিন্তা করলো না। দালালের উদ্দেশ্য এটা। দালাল এটা নিঃসন্দেহে একজন ডক্টর বা একজন ডাক্তার তো এইসব support জানেই না। staff, এরা তো কখনোই রোগীর অমঙ্গল হোক এমন কিছু চাইবে না। চাইবে না। কিন্তু ওই যে মেডিকেলের দালাল, সেই দালাল তখন যেহেতু তিক্ততা হলো রোগীর ওয়াইফের সাথে, তখন বললো যে ওরা ভালো জায়গায় রাখবে না, তোমরা মন্দ জায়গায় রাখো। এতে রোগীর যে কি হতে পারে সেটা ভাববার সময় তার নাই, সে তার ইগো দেখালো। ওকে, তারপর মানে ওনার যে রেফারেন্স বা ওনার যে একটা ক্ষমতা সেটা দেখালো। এটা দেখাতে গিয়ে যে ওই রোগীটার কি হবে সেটা বুঝবার শক্তিও তার নাই, মানসিকতা তো নাই, যেহেতু জাত দালাল সে। তারপর আর কি ওই যিনি পেশেন্ট ওনার অবস্থা একটু খারাপ হয়ে গেল। এই অবস্থায় প্রেশারটা ভালো থাকা লাগে আর কি। একজনের একটা জিনিস ওনার হঠাৎ করে এটা কপ আপ করা, ওটার সাথে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, এই জন্যই প্রেশার ফ্লাকচুয়েশন হতে থাকে। এখন ওই এই জন্য পরে শুনলাম যে শরীরটা খারাপ হয়েছিল, পরে নর্মাল থেকে একটু আইসিইউ বা এই ধরনের একটা আলাদা একটা ইউনিট আছে, ওইখানে নিতে নিতে শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে গেল আর কি। পরে আর কি উনি মারাই গেল। মারা গেছে আপনার আপনি বললেন 6 দিনের মাথায়। 6 দিনের মাথায়। আপনি তখন কোথায়? হসপিটালে কি? আমি হসপিটালে। তখনও ভর্তি আছেন? হ্যাঁ। ওকে, আপনি আগেও তো দেখছিলেন এই ভদ্রলোককে? হ্যাঁ হ্যাঁ দেখছি। মারা যাওয়ার পরে কি আপনি দেখার সুযোগ পেয়েছেন তাকে? হ্যাঁ দেখছি। ওকে, বলেন। মারা যখন গেছে তখন তো আর কি বলে একটা হইচই শুরু হয়ে গেছে না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন আমি যেই রুমটাতে ছিলাম ওইখানে সবাই যাইতে পারতো আর কি। রোগীর যেই আত্মীয় স্বজন গুলা, ফ্রেন্ড মানে বন্ধু বান্ধব সবাই ওইখানে যাইতো, কিন্তু যিনি পেশেন্ট ছিল ওনার রুমে সবাই যাইতে পারতো না আর কি। তো মারা যাওয়ার কারণে সবাই ওই রুম থেকে যখন বের হয়ে চলে আসছে, আমি তো আর ওইখানে থাকতে পারি না, আমিও গেছি। যাই দেখলাম এরকম কান্নাকাটি, পেশেন্ট মারাই গেল। অবস্থা খারাপ হয়েছে আপনার মনে হয় রাত 3টা-4টার দিকে, ভোরের দিকে মারা গেছে। ওই আইসিইউ না এনসিইউ কি বলে ওটাতে কিছুক্ষণ রাখছিল, তারপরে আর অবস্থার ভালো হয় নাই। অর্থাৎ ওখানে নিতে নিতে অবস্থাটা হয়তো বেগতিক হয়ে হ্যাঁ। গেছিল। অনেকে টেক্সট করতেছেন যে খুবই কষ্টের কথা, যেমনটা লিখছেন সুমন মন্ডল বারবারই। রাজীব খান লিখেছেন যে আমার টাকা থাকলে রাকিব ভাইকে সব টাকা দিতাম। আমার নিজের একটা বড় ভাই আছে, তার নাম রাকিব ভাই। কথাগুলো শুনে অনেক বেশি বেশি কষ্ট পাচ্ছি। এবং দালালদের টাকার দরকার, মানবতার দরকার নাই। এরা আসলে মানুষের মধ্যে পড়ে না, এমনটা জানিয়েছেন মানিক মোল্লা। We have to find out only love from this platform, not entertainment. জয় সম্রাট লিখেছেন এগ্রিড। আজকের একটা জীবন অনেকটা সিনেমাকে হার মানায় লিখেছেন মাহবুব আইয়ুব আনসারি। ওকে, তারপর রাকিব। সো আপনি ফাইনালি তো জানলেন উনি মারা গেছে, এবং এরপর থেকে মারা যাওয়ার পরে চিল্লাচিল্লি শুনলাম, আর এই ব্যাপারটা শুনলাম যে সবকিছুই ভালো ছিল। আর আমার যে পেশেন্ট ছিল, ওনার যে ফ্রেন্ড গুলা দেখছিলাম হসপিটালে, সবাই মোটামুটি শিক্ষিত, আর মানে সবাই একটু মানে ভালো। তার মানে আপনার পেশেন্টকে দেখে, তার পরিবার, বউ বাচ্চাদেরকে দেখে আপনার অনেক মায়া লাগছিল আপনি বলছিলেন, এবং তার পরিচিত জন বোঝাই যায় যে একটা শিক্ষিত বা ভদ্রস্থ পরিমণ্ডল। ওয়েল এস্টাবলিশড। ওকে, ওয়েল এডুকেটেড প্লাস এস্টাবলিশ দুইটাই। ওকে। তো তখন আর কি ওই যে মারা যাওয়ার পরে যে হসপিটালে কথাবার্তা যে হইতেছিল, তখন আর কি বুঝলাম যে ওদের ম্যানেজমেন্টের কারণেই হয়েছে। তারপর আর কি মারা গেল হসপিটালে। ওই যে রেফারেন্স দিছিল, একটু যত কাছে আসা, যে রেফারেন্সটা দিছিল ওনার সাথে একটু মানে ঝগড়ার মতোই হয়েছিল আর কি। তারপরে এখন উনি তো মারাই গেছে, আমার ঝগড়া করে কি করবো। তারপরে হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে গেল আর কি। চলে গেল বলতে আমিও গেছিলাম ওদের এই
যে বাসাটাতে থাকতো ওইখানে আমিও গেছিলাম, ওই জানাজা ছিল ওইখানেও আমি ছিলাম। তো তখন একটা লোক মারা গেছে, আমি তো আর টাকা পয়সার কথা তো আর তখন বলতে পারি না, আমার যতই দরকার হোক। তারপর আর কি আমি তো মনে করছি যে হসপিটাল সবই জানে, বা অত অ্যাড্রেসের কিছু দরকার নাই, হসপিটালে তো সবকিছুই আছে, নাম, ঠিকানা, ফোন নাম্বার। আপনি ভাবছিলেন যে মৃত্যুর এই সময়টাতে তার কাছে টাকার কথা তাদেরকে না বলে বরং পরে হয়তো এগুলো নিয়ে কথা বলা যেতে পারে, আর তাদের ঠিকানা, অ্যাড্রেস, ডিটেল সবকিছু তো হসপিটালে আছে, আর আপনি নিজেও তো বাড়ি ঘর দেখে গেলেন। সো আপনি চাইলেই, আর হসপিটাল তো জানেই যে আপনি ওকে টাকার জন্য এটা ট্রান্সপ্লান্ট করতেছে, এটাই তো আপনি জানেন, কিন্তু হসপিটাল যে জানে না সেটা আপনি জানতেন না। জানি। সো আপনি নিশ্চিন্ত ছিলেন যে পরে এটা নিয়ে কথা বলা আমি তো যেতে পারে। হসপিটাল তো চিনি, চিনি। ওইখানে তো হসপিটালে যদি পরবর্তীতে ওনারা আমি- নাও যায়, আমি টাকা নিয়ে পরবর্তীতেও কথা বলতে পারবো, তার টাকা প্রসঙ্গ তুলেননি, না, দাফন শেষ হলো, তারপর একটা লোক মারা গেছে ওই জায়গায়, টাকা ওই জায়গায় আলোচনা করেননি, বাট আপনি তো বুঝতেছেন যে পরে আপনি বলতেই পারবেন টাকার কথা। হ্যাঁ, তারপর তারপর আর কি পেশেন্ট মারা গেল, আমিও তখন মোটামুটি ভালোই ছিলাম। পরে আর কি বাই দিস টাইম সুস্থ হয়ে গেছেন আপনি, হ্যাঁ, তখন তো আমি সুস্থই, চলাফেরা করতে করতে পারি। পারছেন। মানে একটু হাঁটাহাঁটি করতে একটু সমস্যা, এটা আর কি আমি বুঝি, কিন্তু অন্য লোকজন বুঝে না। তারপর আর কি ও এর মধ্যে আবার একটা ঝামেলা হইলো কি, ওইখানে তো আমি 6-7 দিনের মতো ছিলাম হসপিটালে। তো আমার বাসার লোকজন তো জানে না, আজও জানে না। সেটাই আমি এটা জিজ্ঞেস করতাম হয়তো। জি, তো বাসার লোকজন, আমি 6-7 দিন বাসার বাইরে, বাসায় বলে গেছিলাম যে আমি একটু, তখন তো আমার ব্যবসা মানে আছে, এটা বলছিলাম যে আমি একটু ব্যবসার কাজে ব্যবসার যাচ্ছি। জন্য ঢাকার বাইরে যাবো আর কি। তো ওরা তো ভাবছিল আমার ফোন টোন খোলাই থাকবে, তো ফোন খোলাই ছিল। আমার ফোনটা ওই পেশেন্টের এক ফ্রেন্ড, মানে খুব কাছের একজন ফ্রেন্ড, ওনার কাছে দিছিলাম যে আমার ফোনটা সাইলেন্ট অবস্থায় থাকুক, তাহলে ফোনটা রিসিভ করার দরকার নেই। ওকে, তো আমার বাসায় ওই কয়েকদিন ফোন দেওয়ার কারণে আমি ধরতেছি না, তো বাসা থেকে আবার কি করছিল, পুলিশ স্টেশনে গেছিল, যে একটা জিডি করছিল আর কি। যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওকে, যে এরকম। তো এটা করার কারণে ওই মোবাইলটা তো ওনার কাছে ছিল, তো ওনার কাছে এই ফোন আসছিল, যে উনি ফোনটা ধরে নেই। তো এটা যখন থানায় যখন জিডি করছে, তখন ওই আমার নাম্বারটা ইসে করে ট্র্যাক করছে। ট্র্যাক করে ওই ওই বন্ধু যার কাছে নাম্বার ফোন দিয়ে আসছেন তার বাসায় চলে গেছে নাকি? না বাসায় যায় নাই, ওরা আমার মোবাইলে, আমি যে কয়দিন অ্যাবসেন্ট ছিলাম, বাইরে ছিলাম, তো তার আগের থেকে যখন আমি ফোনে সক্রিয় ছিলাম, আমার মোবাইলে যাদের কল রেকর্ড। ওই কল রেকর্ডটা নিয়ে ওই ফোন দিছে, পেশেন্টের এক বন্ধুরে ফোন দিছে আর পেশেন্টের ওয়াইফরেও ফোন দিছে। তখন ফোন দেওয়ার কারণে ওই যে একটা পুলিশের ঝামেলা হইল। তারপরে আমি ফোন, আমার তখন বাঁচতে ফোন বন্ধ হয়ে গেছে। পরে আমি ফোন ওই পেশেন্টের বাসায় যখন গেলাম, তখন আমি ফোন চার্জে দিয়া আমার বাসার নাম্বারে ফোন দিয়েছিলাম আর কি। তো বাসার নাম্বারে ফোন দিয়ে কথা বলছিলাম যে কোনো সমস্যা নাই, আমার ফোনটা একটু ঝামেলা হয়েছিল, এই কারণে ফোনটা বন্ধ হয়ে গেছিল, আমি আর যোগাযোগ করতে পারিনি। মানে এমনিতে মানে ভুল কথা বলে একটু ম্যানেজ করলাম আর কি। তখন তো আমার তো বাসায় যাইতে হবে, তখন বাসায় যাইতে হবে। ফোন দেওয়ার পরেই, বাসায় ফোন দেওয়ার পরেই আমার ফোনটা হারাই গেছে। মানুষের বাসা তো,
জানাজার পরে যে চার্জে দিছিলাম, পরে আর ফোনটা তারপরে পাননি? আর ফোনটা পাইনি। তো ফোনটাও পাইলাম না। পরে চিন্তা করলাম সমস্যা নাই, আমি তো বাসা তো চিনি, তারপরে হসপিটালও চিনি, এখন আর এইসব ব্যাপারে তাইলে আর কিছু কথা না বলি, পরে এটা নিয়ে কথা বলা যাবে। পরে কথা বলা যাবে। টাকার প্রসঙ্গটা আর ওই কারণে তুললেন না। টাকার কোনো প্রসঙ্গ নেই, আর আমার মোবাইল যে হারায় গেছে এটা সেটাও আমি বললেন না। কোনো ওকে, টেনশন চলে আসছেন। করতেছি না। তারপর আর কি এখন ওই জানাজার পরে মিলাদের একটা ব্যাপার থাকে না, ওইখানে আমারে যাইতে বলছিল, তো আমি যাই নাই। মানে এমনিতে একটু শরীর খারাপ লাগতেছিল, আর এমনিতে চিন্তা করলাম যে মাত্র 4 দিন হয়েছে, এখন একটা মিলাদ, আমারও শরীর ভালো না, তখন আমার ওই রিক্সায় চলাফেরা করতে না করছিল। আমার বাসা থেকে ওদের বাসায় রিক্সার ডিস্টেন্স আর কি, তো আমি আর যাই নাই। আর আমার তো মোবাইল নেই, ওদের সাথে তো যোগাযোগ করতে পারি না। আর আমার নাম্বার একটা আনছিলাম, বললাম যে মোবাইলটা তো হারাই গেছে, আমার একটা নাম্বার লিখে দেন, আমি কথা বলবো না। নাম্বার একটা আনছিলাম, তো এটা তো আমার বাসার লোকজনের নাম্বার দিয়ে তো আর ফোন দিতে পারি না, কারণ আমার অ্যাবসেন্সে যদি আবার ফোন টোন দেয় তাহলে তো ওরা যাই না দেব। তো আমি আর ফোন দেই নাই, বাসার নাম্বার থেকে আর ফোন দিই নাই। ওই নাম্বারটা ছিল কয়েকদিন আমার কাছে ছিল, নাম্বারটা মুখস্থ করি নাই, কাগজে লেখা ছিল, তো ওই কাগজের লেখাটাও হারিয়ে গেছে। পরে ওদের বাসায় গেলাম, 40 দিনের যে মিলাদ, 40 দিনের যে মিলাদ, তার উপরে ওদের বাসায় গেলাম। তো বাসায় গেলাম, তখন ওই পেশেন্টের যে ওয়াইফ, উনি তখন বাসায় ছিল না আর কি। উনি আবার ওর বাবুদের নিয়ে ওনার মার বাসায় গেছিল আর কি, মানে ওই বাবুদের নানার বাড়িতে গেছে। আমি বললাম যে আমার তো একটু সমস্যা হইতেছে, এখন তাহলে আর কার সাথে যোগাযোগ করি, ওনারা যেহেতু বাসায় নাই। তখন ইয়া করলাম কি, হসপিটালে গেলাম। ওকে, আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশে, আমাদের সাথে আছেন রাকিব। রাকিব বলছিলেন তার জীবনের কথা, যে 12 লাখ টাকার দেনাগ্রস্ত হওয়ার পরে সিদ্ধান্ত নেন যে নিজের একটি কিডনি তিনি বিক্রি করে দিবেন, এবং কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য যে রোগী সে কিডনি তাকে দেয়া হয়। ডাক্তারের ভাষ্য অনুযায়ী সেটি সাকসেসফুল ছিল অপারেশন, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশনের 6 দিনের মাথায় রোগী মারা যায়। রোগী মারা যাওয়ার পরে স্বাভাবিক কারণেই, যেহেতু অসম্ভব মানবিক এই ছেলেটি, যতটুকু আমার কথা বলে মনে হয়েছে, সে তখন টাকার প্রসঙ্গ আর বলতে চায়নি, বা বলতে তখন বলার জন্য উপযুক্ত সময় মনে করেনি, যে কারণে টাকার প্রসঙ্গ না বলে যে কিডনি ট্রান্সপ্লান্টেশনটা নির্ধারিত হয়েছিল 6 লক্ষ টাকার বিনিময়ে, সে টাকার প্রসঙ্গটা সে আর তোলেনি। 40 আর পরে সে তখন চিন্তা করে যে আমার টাকার প্রসঙ্গটা বলা উচিত, যেহেতু আমার খুব টাফ টাইম যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে কিডনি দেওয়ার পরবর্তী সময়টাতে সেও শারীরিকভাবে ভালো থাকছে না, যেমনটা রাকিব বলছিল। তারপর আমি একদিন হসপিটালে গেলাম। হসপিটালে যেহেতু আর ওই ডাক্তারের সাথে তো আর কথা বলা যায় না, যে রিসিপশন ম্যানেজমেন্টে যারা থাকে ওদের সাথে কথা বলতে হয়। তো আমি এগুলা যখন বলি, এক পর্যায়ে একটু আমার উপরে একটু মানে রাগান্বিত হয়। হ্যাঁ। কে, ডাক্তার নাকি হসপিটালের কর্তৃপক্ষ? ম্যানেজমেন্টের যে লোকজন। আপনি গিয়ে বলতে চেষ্টা করছিলেন যে এইখানে আমি কিডনি দিয়েছি, আমি যে টাকার বিনিময়ে কিডনি দিয়েছি আপনারা তো জানেনই, কিন্তু আমাকে কেন টাকা এখন দেওয়া হচ্ছে না, আপনারা টাকাটা উদ্ধার করে দেন। তখন হসপিটাল বলছে যেগুলো কিছুই আমরা জানি না, তাই তো? তারপর যে আমরা তো জানি আপনার ভাই, আপনার আব্বা আম্মা নিয়ে আসেন, আপনার ভাই আপনার ভাবি আছে, এখন আমি তো আর এইসব বলতে পারি না, কারণ এগুলো তো আপনার সামনেই করেছে। রুগীর বাপ মা বলেছে যেটা আমার ছেলে, রুগীর বউ বলেছে যে আমি চিনি সেটা আমার দেবর, এরকমই তো ব্যাপারটা ছিল। ওকে, তারপর এটা হসপিটাল কর্তৃপক্ষ তখন বলতেছে যে আমরা তো জানি আপনার ভাই, আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, টাকার বিনিময়ে দিচ্ছেন, আমরা তো এই খবর বেমালুম জানি না। তারপর কিছুই জানি না। ওকে, তারপর আমি অনেক বোঝানোর চেষ্টা করি যে দেখেন আমার মোবাইলটাও হারাই গেছে, আমি তো ওদের নাম্বার গুলাও পাইতাছি না, যোগাযোগ করতেও পারতাছি না। এখন আচ্ছা আপনারা কিছু না যদি জানেন তাহলে আমারে
আপনাদের সিস্টেমে, আপনাদের পেপারসে, মানে খাতাপত্রে সব জায়গায় আমার ওনাদের ফোন নাম্বারও আছে, নাম ঠিকানাও আছে, সেগুলো আমার একটু দেন। আমি ও আচ্ছা, তার এর মধ্যে আবার ওই 40 দিনের পরে, মিলাদের পরে যায় তো বাসায় পাইলাম না। হুম। পরে হসপিটালে যেয়ে যোগাযোগ করলাম, আমি ফোন নাম্বারেও আর যোগাযোগ করতে পারতেছি না। তারপরে হসপিটালে যখন আমাকে মানে এরকম বলল যে ওনারা কিছুই জানে না, তারপরে আমি আবার হসপিটালে গেছিলাম 40 দিনেরও 1 সপ্তাহ পরে। তার যখন হসপিটাল বলল যে জানে না, তখন ওইদিকে আপনার 40 দিনের পরে 1 সপ্তাহ 10 দিন এরকম হয়ে ওকে গেছে। ওকে, ওরা তো একদম বেমালুম জানে না বলে জানে আপনাকে না। সরিয়ে দিল। তখন আপনি আমি তখন আবার একটু- বাসায় গেলাম। ওইখানে আপনার একটু রাগারাগি হয়েছিল, বা ওরা আপনাকে মোটামুটি একটু বকাঝকা করার চেষ্টা করেছে? মানে রাগ করার চেষ্টা চেষ্টা করেছে। যাই হোক, ওখান থেকে আপনি সরে গিয়ে আপনি তখন আমি রোগীর আবার বাসায়, বাসায় গেলাম। বাসায় যেয়ে তো ওনাদেরকে আর পাইলাম না। বাসা থেকে বাসা শিফট করে ফেলেছেন? বাসা শিফট করে ওনারা চলে গেছে। এখন আমি আবার পরে হসপিটালে যোগাযোগ করলাম যে দেখেন না, ওনারা তো এরকম করছে। এখন দুইটা যে মিডিয়া, আমার যে একটা মিডিয়া, হুম। আরেকজন ছিল দালাল হসপিটালে। হসপিটালের, ওনাকেও বললাম। হ্যাঁ, উনি মানে কোনো কথাই শুনলো না, পাত্তা দিল না। ওনারা ওই জায়গার একটু কি বলে, হোমরা চোমরা। এমনিতে তো ব্যবহারে তো হোমরাই, কিন্তু ওনারা একটু ইসেই, মানে অবস্থাশীল লোকই। সেটাই। তো ওনাদের সাথে আর আমরা আছি রাকিবের সাথে। রাকিব বলছে তার জীবনের কথা, যে অভাবে তাড়নায় কিডনি বিক্রি করে দেয়, কিন্তু কিডনির টাকা কিন্তু সে এখন পর্যন্ত যতটুকু শুনছি টাকা পায়নি। আর যাকে কিডনি দেয় সে মানুষটি মারা যায় কিডনি প্রতিস্থাপনের ঠিক 6 দিন পরে। রাকিব, বর্তমান অবস্থাতে আমরা আসতে চাই। কিডনি দেওয়া হলো, বিভিন্নভাবে খোঁজ খবর করতেছেন, তার নাম্বার হারিয়ে ফেলেছেন, হসপিটাল থেকে কমিউনিকেট করার চেষ্টা করলেন, হসপিটাল কিছুই জানে না, আপনাকে একদম বেমালুম আপনাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। দেন আপনি চেষ্টা করলেন যে বাসাতে ছিল যখন আপনি দাফনের জন্য গেছিলেন, সেই বাসাতে গিয়ে রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে দেখলেন যে তারা বাড়ি শিফট করে চলে গেছে, কোনো রকমের ট্রেস আর নাই। সো কতদিন আগের ঘটনা, প্রায় 3 থেকে 3.5 বছর। এই 3 বছরে কি টাকার সমাধান হলো? টাকার কোনো সমাধান হয়নি আজ পর্যন্ত না, 1 পয়সাও পাননি এই পারপাস? না। যা পাইছিলাম ওটা, আমি তো তখন জব ছেড়ে দিছিলাম, ওইগুলা আপনার ওই অপারেশনের আগে কিছু পাইছিলাম, তাও আপনার 10,000 5,000 এরকম করে দিছে। তখন তো আমি বেকার ছিলাম। যেহেতু চাকরি ছেড়ে দিয়েছেন ওদের কথা শুনে, ওরা বলছে যে যে free 6 থাকতে মাস হবে। ফ্রি থাকতে হবে। কত টাকা মতো দিয়েছিল বিভিন্ন মেয়াদে? হবে প্রায় 6 মাস 7 মাসের মতো লাগছিল। 70-80 টাকা। সেটা ট্রিটমেন্ট প্রসেসেরই একটা পার্ট হিসেবে টাকাটা দেয়া। হিসেবে। কিন্তু আপনার সাথে যে এগ্রিমেন্ট করেছিল, মৌখিক এগ্রিমেন্ট 6 লাখ টাকা দিবে, সেই টাকা আপনার হাতে গত 3 থেকে 3.5 বছর পর্যন্ত আসেনি, তাই তো? আসেনি। কি করতেছেন? এই টাকাটা পাওয়ার জন্য কি চেষ্টা অবিরতভাবে চালিয়ে যাচ্ছেন এখনো? বিরতভাবে চালাই যেতেছি। এটা তো লিগালি পারতেছি না। কেন? কারণ আমি সিক্রেটে করছিলাম। আমার এটা কোনো ডকুমেন্টেশন নাই, আর এমন ডকুমেন্টেশনের কোনো সুযোগও নাই। বিষয়টাই আইন শুদ্ধ না। হ্যাঁ, আইন শুদ্ধ না। এখন এটা লিগালি করতে গেলে আমার ফ্যামিলি জানবে, আত্মীয় স্বজন জানবে, বা আমি যেখানে থাকি আমার আশেপাশের লোকজন, প্রতিবেশী, ওনারা জানবে। এই জন্য আমি লিগালি করতে পারতেছি না। কিন্তু আমি এমনিতে যা চেষ্টা করছি, এই মিডিয়াতে কিছু চেষ্টা করছি। কারো ট্রেস কোনোভাবেই পাননি? না না, কারো ট্রেস কোনোভাবে ওই রোগীর আত্মীয় স্বজন যাদেরকে দেখেছিলেন কখনো কোথাও কোনোভাবেই পাননি? না, কোনোভাবে পাইনি। কিন্তু চেষ্টা করতেছি। ওই জানা যায় ওনার এক ফ্রেন্ড রে দেখছিলাম, যে তারপরে আবার ওনার একদিন রাস্তায় দেখছিলাম আর কি। পরে তো ওনারে বললাম যে এরকম এরকম, আমি তো টাকার জন্য ওনারে দিছিলাম, এখন তো ওনারা তো আমার টাকা পয়সা ওইভাবে দেয় নেই। তো উনি আমার বললো যে ভাই, আমি তো এই ব্যাপারটা জানতাম না, এখন কি বলে যে উনি বলতেছে যে এটার ওই
ওনার যখন সেটা হয়েছিল, আমাদের যখন অপারেশনটা হয়েছিল, তখন ওনার অনেক বন্ধু বান্ধব আসতো আর কি। তো উনি বললো তো আমি ওই সময়টা ওইখানে যাইনি আর আমি ব্যাপারটা জানিও না। এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দেন, বা ওনার যে ওয়াইফ আছে, হ্যাঁ, ওনার নাম্বারটা আমার একটু দেন। উনি বলে এটা তো আমি ওনারে না জিজ্ঞেস করে নাম্বারটা দিতে পারবো না। এই উনি আমার নাম্বারটা নিল, কিন্তু আমার যে এখন বর্তমান যে নাম্বারটা আছে, আমার নাম্বারটা নিছে, কিন্তু তার নাম্বার দিল না, নাম্বার দেয় নাই। আর তার বইয়ের নাম্বার, মানে আবার তার ভাবির নাম্বার দেওয়া তো দিল না। ওয়াইফের নাম্বারটাও দেয় নাই। ওকে, তারপর এখন তো আমি এইভাবেই চেষ্টা করতেছি, অনেক মিডিয়ার সাথেও যোগাযোগ করছি। এখন তারা আমাকে বলে যে ডকুমেন্ট ছাড়া তারা কিছু করতে পারবে না। অন্তত যেই পুলিশ স্টেশন যে একটা জিডি করা লাগে, অন্তত ওইটার কপি হইলেও ওনারা চেষ্টা করবে আর কি। সব মিলিয়ে এখন ওই লোন তো শুধরানোর কোনো ব্যবস্থা আপনি করতে পারেননি? পারিনি। ওই ঝামেলা তো চলতেছে আপনার সাথে নাকি? ঝামেলা তো এখনো চলতেছে, আমি বাসায়ও থাকতে পারি না। মানে ঝামেলা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যে যেটার জন্য আপনি নিজের কিডনি বিক্রি করে দিলেন, সে টাকাও তো আপনি এক পয়সাও উদ্ধার করতে পারেননি। পারিনি। শরীরের অবস্থা কি? শরীরের অবস্থা তো এখন ওই যে ওরা যে কাউন্সিলটা আমার করলো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এমনিতে তো এক ভালোই কিডনি নিয়ে মানুষ ভালোই থাকে, সমস্যা হবে ভালোই না, থাকে, সমস্যা নেই। এটাই বুঝাইছিল তো? এটাই বুঝেছি, কিন্তু ওরা আমার বলছিল যে আপনি কোনো ভারী কোনো কাজ করতে পারবেন না। ওকে, তখন আমার বলছিল যে আপনি কি ধরনের কাজ করেন, তখন এটা আবার আমি যে কাজ করি এটা আবার বলে নাই। তখন ওরা বলছিল আমি স্টুডেন্ট, এটা বলছিল। তখন ওরা বলছে ঠিক আছে, ভালো স্টুডেন্ট হলে ভালো, কিন্তু আপনি যদি মানে ভবিষ্যতে যদি আপনার ইসে করা লাগে, মানে ভারী কাজ, কোনো কাজ করা লাগে, সেই ক্ষেত্রে আপনি ভারী কাজ করতে পারবেন না, আপনার হয়তো নর্মাল যে ডেস্ক জবগুলো এগুলা করা লাগবে। তো আর কি, এখন এক পর্যায়ে বেকারই আছি, কারণ আগে যে জবটা করতাম ওই জবে অনেক ঘোরাঘুরি করা লাগে। এখন আমি দেখতেছি যে প্রথম 1-1.5 বছর আমার কোনো সমস্যা হয়নি, এখন দেখি যে আপনার একটু মানে সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 4-5 দিনই মাথা ব্যথা থাকে। মানে একটা কাজ করলে যে ওইটাতে যে মনোযোগ, ওইটাও দেয়া যায় না। মাথা ব্যথা নিয়ে তো একটা মানুষের সাথে আর কথা বলা যায় না, মানুষের সাথে কথা বললে তো আর কি ধরনের জটিলতা ফেস করেন? মাথা ব্যথাটা মাথা ব্যথা এটা রেগুলার, আর ওই সপ্তাহে যদি 2-1 দিন ভালো থাকি, তাও আপনার ওই যে হয়তো কিছু ওষুধ টষুধ খাওয়া লাগে আর কি, নর্মাল ওষুধই খাই। শরীরের স্ট্রেংথ, শরীরের শক্তি সবকিছু ঠিকঠাক মতো পান নাকি মনে হয় যে সবসময় আপনি অবসন্ন, ক্লান্ত এরকম মনে হয়? এরকম ক্লান্ত, একটু হাঁটলেই টায়ার্ড হয়ে যাই। শারীরিক সক্ষমতা বা সেইটা পরিপূর্ণভাবে নাই? না। কত পার্সেন্ট সক্ষমতা হারিয়েছেন বলে আপনার মনে হয়? আগের রাকিব তো আপনি চিনেনি, 3 বছর আগের রাকিব, 3.5 বছরে কতখানি সক্ষমতা হারিয়েছেন এই কিডনি বিক্রি করার পরে? বিক্রি তো আর বলবো না, টাকা যেহেতু পাননি, কিডনিটা দেওয়ার পরে কতখানি শারীরিক সক্ষমতা হারিয়েছেন বলে আপনার মনে হয়? আপনার 70% হারিয়ে ফেলেছেন? গুরু, আমরা তো কথা শুনে আসলে আমরা তো স্পষ্ট দেখতেই পাচ্ছি, আমরা খুব কাছ থেকে স্টুডিও থেকে, আমি প্রিয়াঙ্কা, গুরু, আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি। যারা দেখছেন স্ক্রিনে তারা হয়তো অতটা বুঝবেন না, যারা শুনছেন তারা হয়তো বা ভোকালটা শুনে গেস করতে পারছেন আসলে একটা মানুষ কতটা অসুস্থ হলে এইভাবে কথা বলে। ও আমাদের আজকের অতিথি, ও কিন্তু কথা বলবার মতো আসলে অবস্থায় নেই। আমরা অন্যান্য এপিসোডে যেমন দেখি আমাদের বন্ধুরা ওই সুস্থতা নিয়ে আসেন যত কষ্ট হোক, কিন্তু আমাদের আজকের অতিথির ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। কথা বলাটাও আসলে ওর জন্য অনেক কষ্টকর, তবুও আমাদের কাছে এসেছে। আমরা আসলে ফেরাতে পারিনি, সবাই ওকে হয়তো ফিরিয়ে দিয়েছে, আমরা আসলে ফেরাতে পারিনি, এই জন্য আসলে এই গল্পটা তুলে আনা। মিডিয়ার আসলে দোষ দিয়ে লাভ নাই, কারণ মিডিয়াকে কোনো কাজ করতে গেলে তারও আসলে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এবং আমরা এখানেও অফিসিয়ালি বলে রাখি যে কোনোভাবেই রেডিও
কর্তৃপক্ষ বা এই প্রোগ্রাম কোনোভাবে এটার সাথে রেসপন্সিবিলিটি রাখে না। সে নিজের উদ্যোগে নিজের তাগিদে এই কথাগুলো কমিউনিকেট করছে। অ্যান্ড অফকোর্স আমরা সেই কারণে সে নিজে থেকে কোনো হসপিটাল, কোনো কারো ব্যক্তির নাম, কোনো কিছু সে ডিসক্লোজ করেনি। এই কারণে করেনি, করলে সেই ব্যক্তিদের অধিকার বর্তায় যে তারাও যেন মিডিয়াতে এসে তার কথাটা বলতে পারে। সো এই হচ্ছে অবস্থা আপাতত রাকিবের। রাকিব অনুষ্ঠানের শেষের দিকে একদম চলে এসেছি। আমি কি আপনার ওই নির্দিষ্ট জায়গাটা একটু দেখতে পারি, যে জায়গাটাতে অপারেশন হয়েছে? একটু আসেন তো আমার কাছে। লেফট না রাইট? লেফট কিডনি মানে তাহলে তো এই পজিশনে হওয়ার কথা, আপনার অপারেশনের দাগটা এরকম পজিশনে থাকার কথা। লেফট তো এই পজিশনে থাকার কথা, রাইট? এতটা সার্জারি আমার লেফট, আপনার লেফট মানে এই পজিশনে থাকার কথা, আপনার অপারেশনের দাগটা এতটুকু পরিমাণ থাকার কথা নাকি আরো বেশি? অনেক বেশি, এর চাইতে বেশি? কিডনির অপারেশন বা কিডনি করার জন্য তো এর চাইতে বেশি প্রয়োজন পড়ে না, বাট বেশি কাটছিল, তাই তো? পাশে কি আরেকটা ফুটা করেছিল নাকি শুধু ওই অংশটুকুই কাটছিল? ড্রেনেজের জন্য একটা ফুটা থাকার কথা। দেখি আমি একটু, কোথায় কি করছে এটা বলতে পারবো? অনেকখানি জায়গা, একটু যদি আপনি একটু ঘুরে এই পর্যন্ত কাটছে। হ্যাঁ, এই যে নিচে এই একটা lip। অর্থাৎ লেফট কিডনির স্টার্টিং হয়েছে অনেক দূর থেকে। তো প্রায় কত ইঞ্চি বলছিল ওরা? আমার এইসব কিছু বলে নেই, আমার তো বলছিল অল্পই, প্রায় 7 থেকে 8 ইঞ্চি জায়গা কিন্তু কাটছে এখানে। আমার তো মনে হচ্ছে 10। হ্যাঁ, 8 ইঞ্চির আমারও। উপরে, 10 ইঞ্চি। ও এখানে তো আরো পিছনে 10 ইঞ্চির মতো কাটছে। কেটে আপনি যদি আমাকে একটু আমার দিকে ঘোরেন, বাংলাদেশ এমন আছে, এই যে এরকম আছে। এই দাগটা কিসের? এটা আমার ছোটবেলায় এই খেলতে যেয়ে কেটে গেছে। এই হাত দেখি আপনার, কিসের দাগ এটা? এগুলো দাগ না, এগুলো হইতেছে আমার, এই যে কড়া পড়ছে এত, কিসের? না না করা না, এগুলো স্কিনে একটু সমস্যা আছে আমার, শীতের পরে এরকম হাতটাতে একটু ফাটে। এটা আমার একটা, নাকি ভারী কাজ করতেছেন এখন? না 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 না, এখন আমি ভারী কাজ করতেছি না। অনেকের থাকে এরকম স্কিন প্রবলেম। জুয়েল, সো মাঝে মাঝে আমি বলার চেষ্টা করি যে বাংলাদেশের ভেতরের আরেক বাংলাদেশ, বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, সে বাংলাদেশ কেমন আছে? যে বাংলাদেশের উন্নয়নের কথা শুনি, যে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির কথা শুনি, তা তো শুনি, বাট সেই বাংলাদেশের ভেতরে কিন্তু একটা বাংলাদেশ আছে যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে এই ধরনের মানুষগুলো, যেমন রাকিব। কি সঠিক আর কি বেঠিক সেটা বলবার মতো ওই অবস্থাতে না আমি আছি, না আমার ভালোবাসার বাংলাদেশের টিম আছে। কিন্তু এটা তো সত্যি যে একটা মানুষ তার জীবন বাঁচানোর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকে। 10 থেকে 12 লক্ষ টাকা দেনাগ্রস্ত হওয়ার কারণে তাকে বাঁচবার জন্য নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়, যদিও সেই কিডনির টাকাটাও সে বেচারা পায়নি। একটা মানুষের জীবনে আর কত কষ্ট আসলে, একটা মানুষের জীবনে এই জীবদ্দশায় কত কষ্ট এক্সপেরিয়েন্স করলে সেটাকে কষ্ট বলা যায়। আমার ভালোবাসার বাংলাদেশের এই 14-15 বছর বা 16 বছরের ইতিহাসে বহু কষ্টের গল্প এখানে উপস্থাপিত হয়েছে। রাকিব, আমি জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন বা এই প্রকৃতি তোমার জন্য ভবিষ্যতের পৃথিবী কি রেখেছে, বাট এখন পর্যন্ত যে স্টোরি তোমার সাথে শুনলাম, গত 3.5-4 বছরে যা ঘটে গেছে তোমার সাথে, ভাই, এই কষ্ট বর্ণনা করার, এই কষ্টর ব্যাখ্যা দেওয়ার আমার কাছে আসলে কোনো রকমের কোনো ভাষা নেই। রাকিব, পরিবার ছাড়া কেউ দেখবে না ভাবছেন, কেউ দেখবে না। তাকাও আমার দিকে, কেউ দেখবে না। যে সিচুয়েশন তোমার শরীরের আমি দেখতেছি রাকিব, এই যে প্রায় 10 ইঞ্চির উপরে সেলাই, এই যে অবস্থা, আর যে অবস্থা তুমি আছো যা আমি চোখে দেখতেছি, এরকম ভাবে যদি থাকতে থাকো, নিজেকে যদি ভাবে আড়াল করতে থাকো, নিজেকে বাঁচিয়ে রাখা টাফ হয়ে যাবে। তোমার পরিবারের সক্ষমতা থাকুক আর না থাকুক, তোমার পরিবার অন্তত জানুক যে তার ছেলে তার বাবা মার কষ্ট অপমানকে সহ্য করতে না পারার কারণে তার জীবনের সবচেয়ে বড় অর্গান পর্যন্ত বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং কিডনিটাকে নিজের শরীর থেকে আলাদা করে দিয়েছে। এভাবে যদি চোর পুলিশ খেলতে থাকো, সবচাইতে কাছের মানুষ, বাবার চাইতে আপন মানুষ আর পৃথিবীতে কে হতে পারে? যে মা এত কষ্ট করে তোমাকে ধারণ করে রাখি, তার চাইতে ভালোবাসার আর কে হতে পারে? যে ভাই বোনরা তোমার বেঁচে আছে, তার চাইতে ভালোবাসার আর কে হতে পারে?
সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের কাছে আমার মনে হয় সবকিছু জানান দিয়ে দাও যে আমি করেছি এইটা, তোমাদের কষ্ট আমার সহ্য হয়নি, বাড়ি বয়ে এসে মানুষজন তোমাদেরকে অপমান করে, সে জিনিসটা আমি নিতে পারিনি, তাই করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমরা আজকে মিডিয়ার থ্রুতে এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করতেছি, আমাদের এই প্রোগ্রামটা চারিদিকে আবর্তিত হতে থাকুক, এই প্রোগ্রামটা চারিদিকে আবর্তিত হতে থাকুক, বেশি বেশি করে শেয়ার্ড হোক এবং ওই ভদ্রমহিলার চোখ পর্যন্ত পৌঁছায় যে ভদ্রমহিলা তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে। এবং আমার বিশ্বাস যে পরিমাণ ভালোবাসায় তার স্বামীকে সে বেঁধে রেখেছিল, যে পরিমাণ চেষ্টা, আমি যতটুকু শুনেছি রাকিবের মুখ থেকে, যে পরিমাণ প্রচেষ্টা ছিল সেই ভদ্রমহিলা তার স্বামীর প্রশ্নে, আমার বিশ্বাস যে এরকম একজন ভালোবাসার মানুষ নিঃসন্দেহে চাইবে না পরকালে কষ্টে থাকুক তার প্রিয়তম স্বামী। আর বিশ্বাস করুন, এই রাকিবের একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস কিন্তু আপনার স্বামীর ইহকাল পরকাল সব এলটপালট করে দিতে পারে। আপনাদের অনুসরণে জন্ম নেওয়া যেহেতু সন্তান, তাদের জন্য কিন্তু এই দীর্ঘ নিঃশ্বাস কষ্টের কারণ হতে পারে, আপনার জন্য কষ্টের কারণ হতে পারে। আপনি যদি কিছুই না পারেন, আপনার যদি মিনিমাম সক্ষমতা না থাকে, যতটুকু রাকিবের কাছে শুনেছি আপনি এবং আপনার আশপাশের পরিবার পরিজন আপনারা ওয়েল এস্টাবলিশড এবং সেই সাথে আপনারা ওয়েল এডুকেটেড একটা পরিবারকে বিলং করেন। এত চমৎকার গ্রুমিং আপনাদের পরিবারের। অদ্ভুত লেগেছে এই ছেলেটির কথা শুনে, আবেগে ছেলেটির বুক জড়িয়ে ধরতে মন চাচ্ছে। একটা কটু কথা আজ পর্যন্ত গত 4 বছরে এত কিছু কষ্ট সহ্য করার পরেও এখন বলছে আমি তো বাড়িতেই থাকতে পারি না, এই যেহেতু আমি 12 লক্ষ টাকা যে দেনা শোধ করার জন্য কিডনিটাকে বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিডনি তো গেলই, আমি টাকাও পাইনি আর দেনারও কোনো কিছু শোধ করতে পারিনি, অপমানের কারণে এখন বাড়িতেও থাকতে পারি না। সেই ছেলেটি যখন আপনাদের কথা প্রসঙ্গগুলো বলতেছিল, একটা বারও কোনো নেগেটিভ কথা উচ্চারণ করেনি, কোনো রাগ দেখায়নি, কোনো অভিমান দেখায়নি, শুধু অবাক হয়ে নিঃশেষ হয়ে গত 4 বছরে শুধু অসহায়ের মতো করে তার গল্পটা বর্ণনা করে গেছে। সো অনুরোধ করতেছি, যদি আপনার চোখ অবধি যায়, কান অবধি পৌঁছায় স্টোরিগুলো আরেক দফায়, সো আপনি যতটুকু পারেন, আমি বলছি না যে আপনি পুরো টাকার যদি সক্ষমতা থাকে তাহলে পুরো টাকায় যতটুকু পারেন, অথবা যদি নাও পারেন না যাই পারেন ওর সাথে দেখা করেন। এই দীর্ঘ নিঃশ্বাস বয়ে বেড়াতে আপনারা পারবেন না, দ্যাটস ফর শিওর। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পক্ষপাত দুষ্ট নন। পরকালে কি হবে তো হবেই, ইহকালে কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করতেছে, যে অপেক্ষাটা আপনাদের জন্য অনেক বেশি কষ্টের হবে। এবং সেই সাথে অনুরোধ করবো, আমরা এখন টেলিফোন কল ওপেন করে দিব, কিছু টেক্সট নিতে চাইবো। এবং আমি রাকিবকে আরেক দফায় অনুরোধ করবো, রাকিব যদি সম্ভব হয় আজকেই তুমি কথা বলে ফেলো বাড়ির সাথে, আজকেই বলে ফেলো, এই লুকোচুরি বন্ধ করো রাকিব। এই যে তোমার একার কষ্ট 4 বছর ধরে বয়ে চলেছ, তুমি সার্ভাইভ করতে পারবা না এমনি। আমি জানি না যে কথাটা কতটুকু সঠিক বললাম না বেঠিক বললাম, তোমার চাইতে বয়সে আমি অনেক বড় হব, সে বড় ভাইয়ের দাবি নিয়ে বলতেছি, একজন অন্তত পাশে থাকুক, বড় কষ্টের মা সে পাশে থাকুক। আল্লাহ না করুক এই যে 4 বছর তুমি এভাবে তো লুকিয়ে চুরিয়ে ব্যবহার করতেছো না, বাড়িতে জামা প্যান্টও খুলো না, মানে সামনে গেঞ্জি খুলো না যাতে করে সেলাইয়ের দাগ দেখতে পায়। মা বাপের মন অনেক বড় রাখি, তাদেরকে বলো যে আমি তোমাদের কষ্ট অপমান সহ্য করতে পারিনি বিধায় কাজ করে ফেলেছি, ভুল করেছি, আমি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। বসো রাকিব, আমি কিছু ফোন কল নিব, আর সেই সাথে আরেক দফা অনুরোধ করতেছি, রাকিব যে মানুষটিকে যেই রোগীর জন্য আমরা কথা বলছিলাম, তার আত্মীয় স্বজন তারা সবাই চিনে। আপনারা যদি রাকিবের এই গল্প শুনে থাকেন, প্লিজ রাকিবের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে এই ছেলেটির এই যে পরিস্থিতি সেখান থেকে কিভাবে মিনিমাম পরিত্রাণ পাওয়া যায় তার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, একজন ফোনে আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব গুরু, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি মুর্শিদুল ইসলাম অন্তরাগ সাহেব বলছিলাম। স্যার, আমি আপনার কাছে একটা দুঃখের কথা প্রকাশ করি। জি। সেটা হলো, আমি একজন, আপনি জানেন এর আগে আমি যোগাযোগ করছিলাম। স্যার, আপনি যতদিন বেশি আছেন আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। জয়েল ভাইকে বলবেন। তা আমাকে অনেক ছোট মনে হয় আপনার কাছে, যে আমি অন্ধ মানুষ বলে আমি কিন্তু টাচ ফোন চালাইনি, এখন নোকিয়া ফোনই চালাচ্ছি। তো জয়েল ভাইকে বলবেন আমাকে যেন মাঝে মধ্যে লাইনে না। এটা 2 নম্বর বিষয়, যে রাকিব যে কাজটা করছে এটার জন্য আসলে দুনিয়াতে কিছু না পাওয়া খুব কষ্ট হবে। কিয়ামতের দিন আল্লাহ যারা এই কাজটা ওর সাথে, মানে কিডনি আপনি বলছেন শরীর থেকে স্থানান্তর করা হয়েছে, আমি মুর্শিদুল ইসলাম তৌহিদি বলবো কিডনি ছিনতাই করা হয়েছে। স্যার, সব থেকে বড় কথা হচ্ছে দোয়া করি আল্লাহ ওকে সুস্থ রাখুক
আমার মতো একজন আলেমের জন্য দোয়া করি, এবং আপনার পরিবারের জন্য, জোয়েল ভাই, প্রিয়াঙ্কা আপু, সবারই জন্য দোয়া করি। স্যার, আমি কষ্ট করে আমাকে একটু ঢাকা এবং 91 ধরে নিবেন। আমি আপনার 12-14 বছর থেকে এফএম শুনে আসি। আমি মসজিদুল ইসলাম তৌহিদ আমার জীবন গল্প বলতে চাই। আমি কেমনে বন্ধ হয়েছে, জি। আলেম হয়েছে, আমাকে একটা সুযোগ দিবেন। আমি জুয়েলকে অনুরোধ করবো, আমরা কথা দিচ্ছি আজকেই আপনাকে খুব শীঘ্রই কোনো একটা অনুষ্ঠান নিয়ে আসবো। আমরা কথা দিয়ে রাখলাম অফিসিয়ালি। জি, আপনি মেহরবানি করে আমাকে মেহরবানি করে ছোট ভাইয়ের মতো একজন আলেম হিসেবে আমাকে একটু জোয়েল ভাইকে বলবেন আপনার নাম্বারটা। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। জুয়েলের সাথে আমার কথা অলরেডি হয়ে গেছে, খুব শীঘ্রই নিয়ে আসবো। দোয়া করেন আমাদের জন্য। আমাকে একটু লাইনে নেবেন। জি জি জি, ওকে। মহব্বত করি আপনাকে। জি, অনেক ভালোবাসা আপনার জন্য। এবং সেই সাথে আমি সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য। কারণ আমার গত 4 বছরের যে তার জীবনের উপাখ্যান এখানে উপস্থিত হয়েছে, সেখানে আমি কোনো রকমের শান্তি দেখা পাইনি। একটা মানুষ আর কত কষ্ট পেতে পারে, একটা মানুষ কত রকম ভাবে অপদস্থ হতে পারে, একটা মানুষ হিউমিলিটিং এর কথা আমরা বলি, সেটি কত ভাবে হতে পারে। কিন্তু বড় অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো কষ্টই যেন কাউকে আর কোনোভাবে স্পর্শ করে না, কোনো কষ্টের কারণে কেউ যেন আর পাশে দাঁড়াতে চায় না। এবং সত্যি যে বাংলাদেশ যত ভালো গর্বের জিনিস আমরা করি না কেন, ভেতরে ভেতরে যেরকম অনেক অগণিত কষ্টের গল্প আমাদের ভেতরে আছে, সেই জিনিসগুলোকে আমরা জানি না বা আমরা বলতে চাই না। ভালোবাসার বাংলাদেশ সেই প্ল্যাটফর্ম যাদের কথা কেউ বলে না, যাদের কথা শুনতে চায় না, তাদের কথা শুনবার জন্য আছে এই স্টুডিও, তাদের কথা বলবার জন্যই আছে এই মাইক্রোফোন। আমরা ফোন কল নিতে চাই, রাকিব রিলেটেড কিছু কথা যদি আপনারা বলতে চান, সেসব কথাগুলো আমরা শুনতে চাই। এবং সেই সাথে বারংবার অনুরোধ করতেছি, আরেকবার বলতেছি, আপনি খুব গুণী একজন মানুষ বলে আমি জানি। কারণ আপনি যেভাবে আপনার স্বামীর সেবা করেছেন জীবদ্দশায়, স্বামী চলে যাওয়ার পরে আপনি যদি সত্যি চান আপনার 2 সন্তান, আপনি এবং আপনার স্বামী পরপারে, আপনি স্পেশালি আপনার স্বামী পরপারে ভালো থাকুক, তাহলে অবশ্যই এই ছেলেটির দীর্ঘ নিঃশ্বাস থেকে আপনাদের পরিত্রাণ পাওয়া উচিত। এই ছেলেটি বড় বেশি কষ্টে আছে, আজ রীতিমতো লিটারেলি সে বাড়ি ছাড়া, কারণ ওই লোনের টাকা সে শোধ দিতে পারেনি, 1 পয়সা আপনাদের কাছ থেকে পায়নি। সো কোনো না কোনোভাবে এর সুরাহা করা যায় কিনা ওর সাথে কথা বলে সেই সিদ্ধান্তটা গ্রহণ করুন। সে একটা কথাও বলতেছে না, একেবারে উচ্চবাচ্য করেনি, রাগ বিরাগ দেখায়নি, এতটুকু অভিমান আসেনি তার কণ্ঠস্বরে। একইভাবে সে তার নিজের স্টোরিটা বলে গেছে। আল্লাহ কিন্তু বেখবর না, আল্লাহ কিন্তু দেখে না দেখার ভান তিনি করবেন না। আল্লাহ কখনোই, বারংবার বলে আল্লাহ পক্ষপাত দুষ্ট নন, তার জাজমেন্ট কিন্তু ডিফারেন্ট। সেটা কিন্তু ইহকাল এবং পরকালে সব ক্ষেত্রে মানুষকে এক্সপেরিয়েন্স করতে হয়। কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম গুরু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? গুরু, আমি কক্সবাজার থেকে বলতেছি, এমডি হেলাল। জি, হেলাল সাহেব বলুন। যে ভাইয়ের কষ্টটা শুনে, ভাইয়ের কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে গুরু ভাই, অনেক কষ্ট লাগতেছে আমার আমি কাঁদতেছি ভাইয়ের কথাগুলো শুনে ভাই। চিন্তা করতে পারেন, একটা ছেলে মাত্র 27-28 বছর বয়সে তার এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিজের কিডনিটাকে দিয়ে দিয়েছে, এবং তাতে তার সমস্যার সমাধান হয়নি। আজ পর্যন্ত গত 3.5 বছর দাঁড়ে বেচারা ঘুরতেছে। আর শরীর বললো যে 60 থেকে 70% শরীরের সক্ষমতা কমে গেছে। একটা ইয়াং ছেলে, একটা এনার্জেটিক ছেলে, জীবনে কত বেশি স্বপ্ন দেখেছিল, প্রজাপতির মতো উড়বে এক সময় গোটা পৃথিবী জুড়ে। সেই ছেলের জীবনের প্রদীপ আস্তে আস্তে নিভতে বসেছে। আজ যে আমরা এই মহামানিত রাতে যারা এই গল্পটা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। গুরু, জি, আমি আপনার সাথে কথা বলতে পারে অনেক ধন্য। আপনি একটা কথা বলুন, সেটা বলতে চাই গুরু। জি প্লিজ। চলো আকাশ চেয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বাসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমায় অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মাধ্যম, প্রিয়ই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আর এক দবাই মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার পেরিওয়ালা? চলে এসো বন্ধু, মাটির টানে অন্যের জোয়ার বাজবে তুমি, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার, আমাদের বাংলাদেশ। হেলাল, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। হেলাল, এই শিক্ষাটা সবার মানুষের জীবনে আসুক। আমরা যেমন মানুষের ভালো লাগে উচ্ছ্বসিত হই,
আমি একই কথা বারবার বলার চেষ্টা করি, ঠিক একইভাবে যেন মানুষের কষ্ট আমাদেরকে ছাপসাদিত করে, একই কষ্টে যেন আমাদের মধ্যে হাজারি আসে, কিছু পারি আর না পারি, একই কষ্ট যেন আমাদেরকে প্রভাবিত করে। অন্তত এতটুকু হওয়া উচিত মানুষ হিসেবে মানুষের একমাত্র পরিচয়। হেলাল, যে আবেগ নিয়ে আমার এই কথাগুলো আপনি আওড়াচ্ছিলেন, বিশ্বাস করুন, আপনি ক্লোজে নিয়ে আমার এই ছবিটা দেখেন, ঠিক সেই মুহূর্তকাল থেকে আমার চোখের কোণায় পানি আসা শুরু হয়েছে। গুরু, জি, আমার একটা ইচ্ছা আছে আপনার স্টুডিওতে আপনার সাথে দেখা করে কথা বলার। গুরু, ওকে হেলাল, দেখা হবে। আমাদের সবার জন্য দোয়া রাখেন, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। একটা জি কথা বলি গুরু। জি, প্রিয়াঙ্কা আপুকে অনেক সুন্দর লাগতেছে আজকে লাইভে, প্রিয়াঙ্কা আপুকে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে। প্রিয়াঙ্কা আপুকে আমার সালাম দেবেন। হ্যাঁ, সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজারে আপনারা বেড়াইতে আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ভালো থাকবেন হেলাল, অনেক অনেক দোয়া আপনার জন্য। এবং আমি চাই যে আরো কয়েকটা ফোন কল নিতে চাই, আমরা কমেন্টসও আসতে, সেই ফাঁকে কয়েকটা কমেন্টস প্রিয়াঙ্কা একটু নিয়ে নাও, আর কিছু ফোন কল নিতে চাই। আপনারা কোনোভাবে রাকিবের এই রকম পরিস্থিতিতে যদি কেউ রাকিবের মনে করেন যে রাকিবের পাশে এসে অন্তত রাকিবের কষ্টের কথা শোনার জন্য হলো, রাকিবের হাত ধরবার জন্য হলেও, রাকিবের পাশে দাঁড়ানোর জন্য হলেও, তাহলে আপনারা সশরীরে নিজের মন্ত করে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট সেকশনে জানান দিতে পারেন, তাহলে রাকিব হয়তো তাদের সাথে নিজে থেকেও যোগাযোগ করবে। রাকিব কোনো সেরকমই- ফেসবুক আইডি ব্যবহার করে? রাকিব Sorry? কোনো ফেসবুক আইডি ব্যবহার করেন আপনি? না। ওকে, সো আপনি চাইলে কমেন্ট সেকশনে এই জানানটা দিতে পারেন। রাকিব নিজে থেকে তখন ঢাকা এফএম এর যে কমেন্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারবে, তাই তো আমরা রাকিব? খুব চাইছি যে ইনশাল্লাহ। এই ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেছেন, রাকিবের এই ঘটনাটি, অথবা ওই পরিবারের কেউ যারা শুনছেন অথবা দেখছেন, তারা আমাদেরকে একটা ফোন করবেন। মনে মনে চাইছি এবং সেই উদ্দেশ্যে ফোন কলটা ওপেন করেছি। দেখা যাক এই ঘটনার সঙ্গে কেউ সম্পৃক্ত ছিলেন কিনা, যারা শুনেছেন, দেখেছেন, অথবা ওই পরিবারের কেউ যিনি জানেন এই বিষয়টি। 01841904904 এই নাম্বারে আপনারা ফোন করুন, যেমনটা আমাদের প্রডিউসার বলছিলেন। এবং আমি বিশ্বাস করি যে এই যে প্রোগ্রামটা যারা দেখতেছেন এবং শুনতেছেন, মেবি একজন না একজন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ব্যবস্থা করে দিয়েছেন, কেউ একজন হয়তো আছেন যিনি এক্সপিরিয়েন্স করতেছেন আমাদের এই প্রোগ্রামটা। প্লিজ কারো দিক চিন্তা না করে, পরবর্তী আখেরের কথা চিন্তা করে হলেও, পরকালের কথা চিন্তা করে হলেও এই মহামান্বিত রাতে একটা জাজমেন্টে আসেন, একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে না, এনাফ ইজ এনাফ। এই ছেলেটার সাথে যা ঘটতেছে দিনের পর দিন এমন ঘটতে পারে না, আমি ছেলেটার জন্য স্ট্যান্ড নিব। অ্যাটলিস্ট আমি ছেলেটাকে অন্তত ঠিকানাটা জানিয়ে দিই, যাতে করে তার নিজের মতো করে সে যোগাযোগ করে তার যে পাওনা টাকার কথা বলতেছে সেটা যেন উদ্ধার হয়। আর এই কথা বারংবার বলতেছি, নিজের অর্গান দিয়ে কোনোভাবে কোনো প্রবলেমের সমাধান করার মতো বেকুবি দুনিয়াতে আর দ্বিতীয়টা হতে পারে না। এই জিনিসটাকে আমি খুব ঘৃণা ভরে, তীব্রভাবে আমি এটাকে প্রত্যাখ্যান করতেছি। এমন ধরনের সিদ্ধান্ত, এমন ধরনের চিন্তার মধ্যে দিয়ে কেউ যেন কখনো না যায়। কিছু টেক্সট নেই। সাজু আহমেদ লিখেছেন রাকিব ভাইয়ের জন্য, সাজু আহমেদ লিখেছেন রাকিব ভাইয়ের জন্য আপনার মাধ্যমে একটা হেল্প ফান্ড খোলা হোক। মাহমুদুল হাসান হিমেল লিখেছেন ভালোবাসা অবিরাম। রনি খান লিখেছেন গল্পটা শুনে আমার গায়ের কাটা দাঁড়িয়ে যাচ্ছে। আশরাফুল ইসলাম লিখেছেন হিজ ফ্যামিলি ইজ ভেরি ক্রাইসিস, ইজ হেল্প ইউর ফ্যামিলি, উই আর সোসাইটি। আপনার কথাটি আমরা বুঝতে পারছি, উনি বলতে চাচ্ছেন যে তার ফ্যামিলি অনেক ক্রাইসিসের মধ্যে আছে, সবার সহযোগিতা কামনা করছেন। ওয়াসিম আহমেদ বাসির লিখেছেন সুস্থতার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। হাবিব আহমেদ রুবেল লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইটাকে পূর্ণ সুস্থতা দান করুক, আমিন। এমডি হারুন লিখেছেন, আপনাদেরকে নাম্বার অলরেডি ওপেন করা হয়েছে 01841904904 এবং অনুরোধ করবো, আজকের প্রোগ্রামটা আসলে একটু ডিফারেন্ট। সো আমার সাথে ভালো লাগা, কথা বলতে ভালো লাগছে, এগুলো তো ঠিক আছে, বাট রাকিব রিলেটেড তথ্য বা রাকিব রিলেটেড ফোন কল যদি বেশি বেশি আসে আমি খুব খুশি হব। আপনাদের অপেক্ষায় থাকলাম এবং আপনাদেরকে বলছি যে আপনারা যদি মনে করেন কোনো না কোনো ভাবে রাকিবের পাশে দাঁড়াতে চান, ওর সাথে কথা বলতে চান, যে কোনো ফরম্যাটে ওর সাথে দাঁড়াতে চান, আপনারা কমেন্ট সেকশনে জানান দিন, যাতে করে রাকিব নিজ উদ্যোগে ঢাকা এফএম এর কমেন্ট সেকশন থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিবে। এবং আমি বলছিলাম যে এই ঘটনার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড এমন কেউ যদি আমাদের প্রোগ্রামটা এতটুকু দেখে থাকেন, প্লিজ আমাদেরকে রেসপন্স করেন। অ্যাটলিস্ট ওই ছেলেটিকে, রাকিবের ডিটেলসটা রাকিবকে দেন, সে যেন তার মতো করে একটু চেষ্টা করতে পারে। জি, আসসালামু আলাইকুম। জি জি বলুন। রাকিবের কথাটা শুনে আমি বৃষ্টির মানুষ, আমি কিন্তু দুঃখটাকে ভুলে যেতে পারি। আপনাদের এই অনুষ্ঠান আমি অনেকদিন যাবৎ শুনি, অনেকদিন যাবৎ ট্রাই করি, কিন্তু পাই না। আজকে কিভাবে যেন পেয়ে গেলেন বলে আপনাদের প্রিয়াঙ্কা বুকের দুয়ের ভাইকে অনেক ভালো লাগে। আপনাদের এই গল্পটি আমি মনে করি একটা সাবজেক্ট, এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে।
যেমন আজকে রাকিব ভাই এই গল্প প্রত্যেকটা গল্প বেশি কোনো বিষয় আছে। না, একদমই তাই। আমাদের জন্য অনেক দোয়া করবেন এবং আপনারা সত্যি আমাদের জন্য প্রাণ ভ্রমরার মতো। রাকিব রিলেটেড কোনো তথ্য বা কোনো গল্প বা কোনো কথা যদি কেউ বলতে চান, প্লিজ আমাদের সাথে এখন কানেক্টেড থাকেন। আগামী 5-7 মিনিট শুধু রাকিব রিলেটেড কথা আমি শুনতে চাই। এবং রাকিবকে যদি রাকিবের পাশে কেউ দাঁড়াতে চান, সে যে ফরম্যাটেই হোক না কেন, আপনারা প্লিজ সে ধরনের টেক্সট করে আমাদেরকে জানান দিন। রাকিবের পক্ষে শক্ত কাজ করাটা খুব টাফ হয়ে গেছে। কোনোভাবেই রাকিব একটু বেশি খাটুনির কাজ করার মতো অবস্থাতে নাই। রাকিব বলছিল যে একটা কিডনি দেওয়ার পর থেকে আমার শরীরের সক্ষমতা প্রায় 65-70% হারিয়ে গেছে। তো এ ধরনের একটা ভদ্রস্থ ছেলে, আমি যে ধরনের গ্রুমিং দেখলাম, যার জীবনটাকে শেষ করে দিয়েছে টাকার চিন্তাতে এবং এই কিডনি দেওয়ার পরে, তারপরেও তাকে আমি কোনোভাবেই একটা কটু কথা বলতে শুনিনি এই রোগী এবং রোগীর পরিবারকে ঘিরে। বরং আমি দেখেছি যে তার মমত্ববোধ এখনো জাগ্রত সেই রোগীর প্রশ্নে। সো এরকম একজন ছেলেকে যদি আপনারা কাজে নিতে চান, ডেস্ক জব প্রচুর করি আমরা, সে ধরনের কাজের মধ্যে নিতে পারেন, অন্তত তার আপাত দৃষ্টিতে একটা প্রবলেম রিজলভ হবে সেই চেষ্টা করতে পারেন। বা অন্য কোনো ফরম্যাটের পাশে দাঁড়াতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানান দিন। রাকিব নিজ দায়িত্বে আপনাদের সাথে যোগাযোগ করেন। আমি এর মধ্যে একটা কমেন্টস নিতে চাই। তানফিজুল আহমেদ তিতাস লিখেছেন, রাকিব এর কপ আমি হেল্প করতে চাই এবং কিছু ডিটেলস দিতে পারবো। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমরা আপনার কমেন্টটা ক্লিয়ার না, আপনি আরেকবার একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আসলে আপনি কি হেল্প করতে আচ্ছা, চাচ্ছেন। ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি একটু আপনার নাম্বারটা দিন। আপনি আমাদেরকে এখনই হোয়াটসঅ্যাপে নক করুন, আপনাকে আমরা কল দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছি, আপনারা এখানে হোয়াটসঅ্যাপে নক দেন। কেউ চাইলে দেশের বাইরের বন্ধুরা ভিডিও কলে যদি আসতে চান, ভিডিও কনফারেন্সে আমাদের স্ট্রিমিয়ারে, তারাও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দেন। আমাদের ভিডিও স্ট্রিমটি আমরা আসলে প্রবাসী বন্ধুদের জন্য স্পেশালি ডেডিকেট করে দিই, যারা আসলে দেশের বাইরে থাকেন কিন্তু আমাদের সঙ্গে থাকেন, এই দেশের সঙ্গে থাকেন, এই দেশের প্রতিটা জায়গা, প্রতিটা স্থানে তারা আসলে তাদের প্রেজেন্স চান, তারা যেন মনে না করেন দূরে আছেন। এই জন্য ভিডিও কলে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি দেশের বাইরের বন্ধুরা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন, আমরা চেষ্টা করবো আপনাকে কানেক্ট করতে। আমাদের নাম্বারটি এই মুহূর্তে আমাদের এই স্ট্রিমের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের নিচে স্ক্রলে দেওয়া আছে। এক্স্যাক্টলি আমাদের আজকের অতিথি রাকিবের বিষয়ে যারা কোনো হেল্প করতে চান বা কোনো কিছু বলতে চান, আপনাদের মতামত রাখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ যার নম্বরে। কথাটা তুমি মেনশন করছিলে কিছুক্ষণ আগে, সে একটু ডিটেল দিতে পারবে বলছিল এবং সেই সাথে বলেছে যে কিছু হেল্প করতে চাই। হ্যাঁ। কি নাম তার? তানজি, তার নামটা আমার মনে নেই। আমি অনুরোধ করতেছি, নামটা অলরেডি মেনশন করেছি, 018419004। হ্যাঁ, তানজিফুল আহমেদ তিতাস। তানজিফুল আহমেদ তিতাস। আপনি প্লিজ নক করুন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে নক করুন। আমাদের নাম্বার 01841904904। আমরা কল ব্যাক করতেছি। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। গুরু এহতেশাম ভাইকে দেন একটু। জি, আমি কথা বলছি। আচ্ছা, আমি মুক্তা, আমি ঢাকা থেকে বলছি। আমার বয়স 70। আমি আপনার এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবারে শুনি। ওই ছেলেটা খুবই ভুল কাজ করেছে। পৃথিবীতে অনেক জ্ঞানা থাকে, কিন্তু ইমোশনালে কাজ করবে কেন? ওই ছেলেটার নাম রাকিব। আর যে টাকা, যে কিডনি নিয়েছে তার ওয়াইফ, তার সেই লোকটার নাম কি আমি আল্লাহকে বলে দেবো। আমি ভালো একটা যা বলবো তাই হয়, বাড়ি পৌঁছে দিবে টাকা। জি, আমি শুনতে পাচ্ছি আপনার এই আবেগের জায়গাটা এবং আপনার রাকিবের প্রশ্নে এই যে দরদ, এটা আমাদের সত্যি আমাদেরকে অভিভূত করেছে। রাকিব, আপনি দেখতেছেন এই মানুষগুলো কিন্তু অপরিচিত মানুষ। জি, কিডনি নিয়েছে তার নাম কি? আমি আপনাকে জানানোর চেষ্টা করতেছি, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। নাম্বার আমাদের কাছে, এই নাম্বারে আপনাকে টেক্সট করে দিচ্ছি প্রোগ্রামের পর পরে। ওই কিডনি নিয়েছে তার ওয়াইফ এবং সেই লোকটার নাম কি? রাকিব, এই নাম্বারটাতে আপনি টেক্সট করে দিয়েন প্রোগ্রাম শেষে, বলেন যে আমি টেক্সট করে দেবো, কথা বলেন। জি, আমি টেক্সট করে আপনাকে দিয়ে দিব নামটা। কিন্তু জিনেরই আছে আমার পরে। জি, আমি যা বলবো তাই। এই সরকার বসিয়ে রেখেছে। আমার 70 years old। জি, আপনার জন্য আমাদের অনেক শ্রদ্ধা। 70 বছর বয়স। আমি আল্লাহকে বলে দেবো, জি। টাকাও দিয়ে দেবে আর তুমি সুস্থ হয়ে যাবে। আপনার জন্য অনেক শ্রদ্ধা, আপনি যে আমাদের সাথে আমাদের প্রোগ্রামে কানেক্টেড থাকেন। আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসার বাংলাদেশের পুরো টিমের পক্ষ থেকে অনেক সম্মান আপনার জন্য। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনারা আমাদেরকে টেক্সট করতে থাকুন, ফোন কল করুন। স্পেশালি যাকে জিজ্ঞেস করেছিলাম সে আমাদেরকে যদি নক করে, আমরা চাচ্ছি তানজিফুল আহমেদ তিতাস আবারও কমেন্ট করেছেন, আমি কল দিচ্ছি ভাইয়া আপুরা।
ওকে, আপনি কল দিলে হয়তো পাবেন না, কারণ প্রচুর লোক একসাথে যদি কল দেয় পাওয়ার কথা না। আপনাকে আমরা কল দেবো, আপনার নাম্বারটা আমি আপনাদেরকে টেক্সট করবো। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে, আমি তানজিফুল আহমেদ তিতাস আপনাকে বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904, 01841904904। অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা কিছু চাইলে ভিডিও স্ট্রিমিং এর কলও নিতে পারি এবং প্রয়োজনীয় কিছু টেক্সট হলে আমরা নিতে পারি, দু একটা ফোন কলও নিব। এভাবে অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি। রাকিব, একদম শেষ মুহূর্তে কথা দাও, যে ঘটনা ঘটিয়েছো প্রচুর মানুষজন দেখতেছে এবং শুনতেছে, দেখছো তো মানুষের আবেগ কেমন। তুমি যে জঘন্য রকমের একটা অন্যায় করেছো সেটা কি স্বীকার করো? বলো, কাছে এসে, একটু কাছে এসে বলো, মানুষজনকে বলো যে ভুলটা করেছো, সেই ভুলটা তোমার কাছে এখন কি মনে হয়, কি করেছো তুমি এটা? সবাই কি তাহলে আমরা যারা বিপদে আছি, সমস্যায় আছি, তুমি আসো 12 লাখ নিয়ে, আমি আছি 2 কোটি নিয়ে, সবাইকে আমরা এখন কিডনি টিডনি যা আছে সব বেঁচে দেবো? না, আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে আশরাফুল মাখলুকাতকে তৈরি করেছে এটার জন্য যে বিলাতে থাকবে সে? ভুল করেছো এটা, হ্যাঁ, অবশ্যই। কত বড় ভুল, অনেক বড়। এর কোনো ক্ষমা হয়? আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার এই অজ্ঞানতাবশত এই কাজটা করাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। এটা কি সমাধানের কোনো পথ? কিডনি টিডনি দিয়ে এখন কি বুঝতেছে, এটা কি সমাধানের পথ নাকি নিজের জীবনটাকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছিলে তুমি? ঠিক না? তবে ঠিক, সুস্থ থাকলে আপনাকে আল্লাহ চাইলে আপনার রিজিক কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে? কিন্তু ভুল ছিল তো সুস্থতা এটা। কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল, নিয়ামত। হ্যাঁ। ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবা, এই যে ভুলটা তুমি করেছো ওদের উদ্দেশ্যে কি বলবো? অনেকেই কিন্তু এরকম ভাবনা নিয়ে থাকে। না, এটা সম্পূর্ণ একটা ভুল ভাবনা। এই ধরনের কাজ যেন কেউ না করে। অনুরোধ করছি রাকিবের পক্ষে যদি কেউ দাঁড়াতে চান, তার পক্ষে যে কোনো রকমের সাপোর্ট নিয়ে আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানান দিন। রাকিব নিজ দায়িত্বে আপনাদের সাথে কথা বলে নিবে। এবং সেই সাথে আমি জানাচ্ছি যে যারা এই স্টোরিটার সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, আজকে আর দেখেন না আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয়, আমার খালু লাগে, সেসব চিন্তার ঊর্ধ্বে গিয়ে মানবতার প্রশ্ন চিন্তা করে অন্তত রাকিবের সাথে কমিউনিকেট করে তাদেরকে তার ডিটেলসটা দিন এবং তাদের সাথে সে যোগাযোগ করুক, সমাধান হোক অথবা না হোক। আর যারা তার আত্মীয় স্বজন তাদেরকে বলে রাখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কেউ খবর রাখুক আর না রাখুক, অজ্ঞাত জ্ঞাতস্বরে যা করতেছি সবকিছুর খবর রেখেছেন তিনি। এই মহামান্বিত রাতে, রোজা মাসের এই মহামান্বিত রাতে আমি আল্লাহ দিব্যি দিয়ে বলতেছি, যা নিঃসন্দেহাতীত ভাবে কোনো মানুষকে এত কষ্টে রেখে ভালো থাকা যায় না। পরকাল আমরা চাই যে কেউ শাস্তি না পাক, কিন্তু পরকালে আপনার প্রিয়তম স্বামী কিভাবে ভালো থাকবে যদি এইভাবে তার কিডনি নিয়ে চলে যাওয়া সেই মানুষটি যদি তার আপনারা হক আদায় করে না রাখতে পারেন, তাহলে নিঃসন্দেহাতীত ভাবে আপনারা ইহকালে এবং সে পরকালে নিঃসন্দেহাতীত ভাবে কষ্ট থেকে পরিত্রাণ পাবে না সহজে। সো আপনাদের কাছে অনুরোধ করতেছি জিনিসটা সেটেল ডাউন করার চেষ্টা করেন। জি, আসসালামু আলাইকুম, একজন ফোনে আছেন। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাই, আমি ময়মনসিং থেকে বলছি, আনোয়ার পারভেজ বলছি। আনোয়ার পারভেজ, আপনি মনে হয় এর আগের প্রোগ্রামে আপনার সাথে আমার কথা হয়েছিল, আপনি অনুষ্ঠানের জন্য ফিরে আসেন তাড়াতাড়ি, ব্যবসা বন্ধ করে, এরকমই বলছিলেন, তাই তো আনোয়ার? আপনি আসার আগ পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। জি, আমি জানি আনোয়ার, আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, আমাদের রাকিবের জন্য দোয়া করবেন। জি গুরু, জি ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। দেশের বাইরে থেকে যদি কেউ কমিউনিকেট করতে চায় ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে অথবা ওভার ফোন কলে, প্লিজ কমিউনিকেট করুন। আর আমরা আর দুই একটা টেক্সট নিয়ে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। রাকিব শেষ মুহূর্তে এসে বলছিল যেটা কোনোভাবে এমডি শামসুল নামে একজন কমেন্ট করেছেন, তিনি তার ফোন নাম্বারটি দিয়েছেন এবং আমাদের আজকের অতিথি রাকিবকে যোগাযোগ করার জন্য বলেছেন। এবং অনেকেই হচ্ছেন যে আমাদেরকে কমেন্ট করছেন যারা রাকিব কে আমাদের আজকের অতিথিকে হেল্প করতে চান। ওকে, আমার দুইটা পথ এখানে খোলা আছে বলে আমার কাছে মনে হয়। আমি দুইটা পথ আমার কাছে মনে হয় খোলা আছে। সো একটা হতে পারে যে রাকিব আপাত দৃষ্টিতে চলতে পারে এরকম ভাবে কেউ যদি সাপোর্ট নিয়ে পাশে দাঁড়ায়। আর একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে রাকিব যেহেতু ভারী কাজ করার মতো অবস্থাতে নাই, সেই কারণে ডেস্ক জব বা এই রিলেটেড কোনো জবের একটা ব্যবস্থা যদি হয়। আরেকটা হচ্ছে যে এই স্টোরিটাকে জানে এমন কেউ যদি থাকে, তাহলে পরিচিত যারা এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের সাথে জড়িত ছিল তারা যেন অবশ্যই তার টাকা পরিশোধ করে, সেই ডিটেলিংটা যদি তাকে জানিয়ে দেয়। এই তিনটা ভাবে রাকিবকে হয়তো হেল্প করা যেতে পারে। আসসালামু আলাইকুম, ফোনে আছেন একজন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া, আমি চিটং থেকে পাহাড় প্রতিরোধ করছি। জি, ভাইয়া, আমি প্রায় 7 বছর আপনার এই রেডিও শুনে, অনুষ্ঠানটা শুনে অনেক ভালো লাগে। বৃহস্পতি করে অপেক্ষা করি এটা শোনার জন্য। জি, আজকে রাকিব ভাইয়ার অনুষ্ঠানটা শুনে ভাইয়া আসলে অনেক নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। জি, আপনাদের এই আবেগ এবং আপনাদের এই যে অনুভূতি, আপনাদের এই যে ভালোবাসা,
সেটি অ্যাকচুয়ালি আমাদের জন্য বড় একটি পাওয়া, কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম অপরিচিত মানুষগুলোকে একসাথে কানেক্টেড করে দেয় একজন মানুষের সাথে। এটি হচ্ছে এই প্রোগ্রামের দারুণ এক বিউটি। আমি মাঝে একটা কমেন্ট দিতে চাই। কাটাদা বিন শহীদুল্লাহ লিখেছেন, আমিও কিছু টাকা দিতে চাই, কিভাবে সাহায্য করতে পারবো? একদমই পারবেন। আপনি যে কথাটা লিখেছেন, রাকিব নিজ দায়িত্বে আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। রাকিবকে তো অবশ্যই চিনতেই পারবেন, রাকিবের ভয়েস আপনারা শুনতেছেন, আপনারা কনফার্ম হয়ে রাকিবের সাথে যে হেল্প করতে চান করতে পারেন। আরেকটা আমি বারবার বলছিলাম যে একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে রাকিবের জন্য একটা জব, যে জবটা হয়তো একটু ডেস্ক জব, যেখানে হয়তো শারীরিক সক্ষমতার প্রয়োজনটা একটু কম পড়বে, তাহলে একটা পার্মানেন্ট সমাধান হতে পারে। রাকিব, সুজিত কুমারও বাড়ির সাথে কি কথা বলতে পারো? সরি, বাসার সাথে যে কথা আমি বলছিলাম প্রোগ্রামের মাঝখানে, বাবা মাকে সবাইকে জানিয়ে দেওয়া, যা হয়েছে তা হয়েছে। এটা আমি আসলে চাই না, কি মানে ওরা একটু কষ্ট পাবে, এই জন্য চাই না। তারপর আমি অনুরোধ করতেছি, প্লিজ, আমার মনে হয় এটি অনেক বড় একটি সমাধান হবে। তোমার বুকের ভেতর থেকে পাহাড়টা নেমে যাবে, কারণ দিনকে দিন শরীর যেভাবে ডেটোরেট করতেছে, তোমার যে কোনো সময় না হয় যে একটা খারাপ সিচুয়েশনের ভেতর দিয়ে তোমাকে যেতে হচ্ছে। সো আমার মনে হয় যে তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি মা, তোমাকে ভাই বোনকে বলা যে তোদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমি পারিনি। দিনের পর দিন তোরা আমার চোখের সামনে অপদস্থ হচ্ছিস ভাই হিসাবে বা ছেলে হিসাবে, এটা আমি সহ্য করতে না পেরে এই ভুল সিদ্ধান্তটা নিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিস, আমি চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। এভাবে বললে আমার মনে হয় তাদের মনটা অনেক বড়, তারা হয়তো ক্ষমা করে সবকিছু ঠিকঠাক করে সামনের দিকে এগোতে থাকবে। আর এই মানসিক জোরটা হয়তো আপনাকে আবার যুদ্ধ করতে নতুন করে পৃথিবীতে সাহায্য করবে, এটা হচ্ছে আমার ধারণা। বাকি আপনি কমেন্ট সেকশনে অনেকেই জানান দিচ্ছে, আপনি দেখতেছেন, আপনি আপনার মতো করে তাদের সাথে যোগাযোগ করেন, দেখেন আপনার কোনো সমাধানের রাস্তা পাচ্ছেন কিনা। আর বারবার অনুরোধ করতেছি, ওই পরিবারকে, যে পরিবারের যদি কেউ না কেউ দেখে থাকে, তারা যদি কেউ একজন উদ্যোগী হয়ে এই জিনিসটাকে সেটেল ডাউন করার চেষ্টা করে। এর বাইরে আমি আসলে পথ কোনো কিছু দেখতেছি না সোফার, বাট আমার কাছে এখনো মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে প্লিজ পরিবারের সাথে জিনিসটা শেয়ার করে নেন, অনেক হালকা হবেন, ভালো লাগবে জিনিসটা। এই করার পর আবার নতুন করে হয়তো প্রাণ খুঁজে পাবেন পৃথিবীতে যুদ্ধ করা। জি, আসসালামু আলাইকুম। জি, আমি বলতেছি গুরু ভাই, রাকিব ভাইয়ের ঘটনাগুলো শুনলাম, জীবনে অনেক খারাপ লাগলো। আমি মালিবাগ থেকে বলছি। জি, রাকিব ভাই এখন শরীরের অবস্থা কেমন, শিখিয়েছেন ভালো? রাকিবের সিচুয়েশন ভালো না। রাকিব বলছিল যে কিডনির আগে যে আমার শারীরিক সক্ষমতা ছিল, তার 65 to 70% অলরেডি ডেটোরেট করছে শরীর, এবং তার যেহেতু ওই 12 লক্ষ টাকা সমাধানের ব্যবস্থা সে করতে পারেনি, একরকম বাড়ি ছাড়া, একেবারেই মানে চালচুলোহীন, মানে এর চাইতে খারাপ অবস্থা আর হতে পারে না। একটা কি ভালো হয়? জি, হ্যাঁ, জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। বলতেছি ভাইয়া, বলতেছি রাকিব ভাইয়ের আম্মু হচ্ছে ভালো হয়, আমি আপনার মতো একমত। এখনো শেয়ার করেনি। আপনি যে কথাটা বলছেন সেই একই কথা আমিও বারংবার বলার চেষ্টা করেছি। রাকিবকে আমার ধারণা আমি কনভিন্স করতে পারবো, অফ এয়ারে আবার কথা বলবো, কারণ বাড়িতে জানিয়ে নতুন করে আবার এই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক, আমার বিশ্বাস বাড়ির লোকজন পাশে আসলে সে মানসিক সেই জোরটা পাবে। আমার বিশ্বাস আব্বু আম্মুদের সবচেয়ে বড় সম্পদ, তাদেরকে যেন উনি ভুল না বুঝে। একদমই তাই, একদমই তাই। আপনার জন্য অনেক দোয়া আমাদের সাথে এই সমব্যথী হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে লাস্ট 2টি ফোন কল নিব, তার আগে 2-1টা টেক্সট আমি একটু নিয়ে নিই। আচ্ছা, অনেকেই হচ্ছে আমাদের আজকের অতিথি রাকিব ভাইকে হেল্প করতে চাচ্ছেন, কিন্তু অন্য কেউ হয়তো বা এটার সুযোগ সুবিধা নিয়ে নিতে পারে। রাকিব সেজে কেউ হয়তো বা মানুষজনকে নক দিতে পারে, আর উনার চেহারাটাও মানে মাস্কের জন্য উনাকে অনেকেই দেখতে পাচ্ছেন না, তো চেনার কোনো আসলে এখানে সুযোগ নেই। সো এটা নিয়ে ওকে রাকিব, আপনার মোবাইল নাম্বারের লাস্ট 5-6টা ডিজিট কি আমরা শেয়ার করতে পারি প্রোডিউসার? না, শেয়ার করতে পারি। আপনি আপনার মোবাইল নাম্বারের লাস্ট 5টা ডিজিট চাইলে শেয়ার করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ওইটা একটা প্রমাণ হবে, আর তার সাথে ভয়েসটাও তো কিছুটা হলেও তারা ম্যাচ করতে পারবে, রাইট প্রিয়াঙ্কা? কোনোভাবে কি আপনার চেহারাটা দেখানো না, যাবে? সেটা দেখাতে না চাইলে না দেখাক। আপনি লাস্ট 5টা ডিজিট বলেন আপনার সেল নাম্বার, মোবাইল নাম্বারের লাস্ট 5টা ডিজিট। 3132, এই চারটা বললাম। ওকে, 3132 লাস্টে 4টা ডিজিট, এই নাম্বার থেকে হয়তো সে যোগাযোগ করার চেষ্টা করবে, আর তার ভয়েস আপনারা শুনলেন, সেভাবে হয়তো ম্যাচ করতে পারবেন। আর আমার মনে হয় যে এত বড় বেয়াদবি কেউ করবে না, এত খারাপ এইরকম ঘটনাটাকে নিয়ে কেউ হয়তো এ ধরনের ফ্রডগিরির আশ্রয় নিবে না। তারপরে যে কোনো ঘটনায় বাংলাদেশে ঘটে,
যে আর কোনো যারা হকার হেল্প বাংলাদেশে করতে করতে চান পারে। তারা আপনাদের যার যার নাম্বার হচ্ছে আমাদের কমেন্টে দিয়ে দিতে পারেন, সেখান থেকে নাম্বারগুলো দেখে আমাদের আজকের অতিথি আপনাদের সাথে হয়তো বা যোগাযোগ একদমই তাই। করবে। আর যদি যারা হেল্প করবে হয়তো নাম্বার দেয়নি, আপনি চাইলে কিন্তু ফেসবুকে নক করে হলে তার সাথে কমিউনিকেট করতেই পারেন। সো আপনারা যে যেভাবে সাপোর্ট করতেছেন অথবা দোয়া করছেন অথবা সমব্যথী হিসেবে তার কথা বলতেছেন, সবগুলোই কিন্তু কন্ট্রিবিউশন। এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট অ্যাকচুয়ালি। যা বলতেছেন, যা করতেছেন, একজন যে শেয়ার করে দিলেন এই মুহূর্তে, সেটাও কিন্তু কন্ট্রিবিউশন, যে রাকিবের পাশে দাঁড়ালেন যাতে করে ছেলেটি কোনো না কোনো ভাবে এত কষ্টের মধ্য থেকে একটা পরিত্রাণের রাস্তা খুঁজে পায়। আর যদি একটা জবের ব্যবস্থা হতো খুব খুশি হতাম। এমন কোন জব যে জবে হয়তো শারীরিক সক্ষমতার প্রয়োজন খুব বেশি প্রয়োজন পড়বে না, অফিস রিলেটেড, ডেস্ক জব রিলেটেড কোনো কাজের মধ্যে যদি ছেলেটিকে দিতে পারতাম, তাহলে হয়তো শান্তিটা একটু বেশি পেতাম। সেটারও অপেক্ষায় থাকলাম, সেটার অনুরোধ ভালোবাসা বাংলাদেশ টিমের পক্ষ থেকে জানিয়ে রাখলাম। আমরা অনুষ্ঠান শেষ করতেছি। রাকিব, শেষ মুহূর্তে কিছু কি বলার আছে? একটু নিজের মতো করে ক্লোজিং টানো এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সবাইকে অনেক ধন্যবাদ প্রোগ্রামটা শোনার জন্য, আর সবার জন্য অনেক অনেক প্রে, সবাই যেন ভালো থাকে। থ্যাংক ইউ। অনেকেই আমাদের আজকের অতিথিকে হেল্প করতে চাচ্ছেন। তার মোবাইলের ফোন নাম্বারের লাস্ট 4টা ডিজিট হলো 3132, রাইট? 3132। এবং অনেকেই হচ্ছে যে নিজেদের নাম্বার দিচ্ছেন, ওই নাম্বারগুলোতে কল করার জন্য আমি আশা করি রাকিব আমাদের আজকের অতিথি আপনাদের সাথে যোগাযোগ করবে। ওকে, আমরা একদম অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে আমরা আরো 2-1টা কমেন্টস না, আমরা লাস্ট 1টা বা 2টা ফোন কল নিব ব্যাক টু ব্যাক। একটু যদি প্রোডিউসার ফোনটা দেন। কামরুল ইসলাম জুয়েল লিখেছেন, জুয়েল ভাইকে ধন্যবাদ এরকম একটা গল্প আমাদের মাঝে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, আমাদের নাম্বার 01841904904। ফোন রকম ফিল্টারিং ছাড়া 2-3টি ফোন কল নিব। অনুরোধ রাকিব রিলেটেড কথা হোক শুধু। আসসালামু আলাইকুম, ফার্স্ট ফোন কল। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা মাদ্রাসা থেকে বলছি, জি বলুন। ঢাকা কেরানীগঞ্জ। আমরা দোয়া করি এনার রাকিব ভাইকে আল্লাহ ভালো করেন, আমাদের জন্য প্রাণ ভালো শুভেচ্ছা। জি, অনেক কৃতজ্ঞতা। এইভাবে পাশে থাকুন সবাই। ভালোবাসার বাংলাদেশ তবেই আমাদের মাঝে তৈরি হবে, যেখানে প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষের হাতটাকে শক্ত করে ধরবে। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? গুরু, হ্যাঁ বলছি, ঢাকায় থেকে একটা কথা বলতাম, বলেন। রাকিবের মনে হয় না তার বাবা মার এই কষ্ট দেওয়াটা ঠিক হইব, বাবা মার কাছে প্রকাশ করে না। ঠিক আছে, আপনার কথা আমি রাকিবের কাছে পৌঁছে দিলাম। আপনার কথা হয়তো আপেক্ষিকভাবে ঠিক, কিন্তু এই ছেলেটি তো একটা জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। ওর মিনিমাম একটা সাপোর্ট সিস্টেম প্রয়োজন, যে কারণে আমি চেয়েছিলাম বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় মন করে পাঠান। হয়তো তার কাছে সমস্ত কষ্ট যখন জমা দিবে, তখন হয়তো রাকিব নতুন করে অক্সিজেন পাবে পৃথিবীতে বেঁচে থাকার বা সামনে পথ চলার। সেই জন্য বলেছিলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। জি, মানুষের কাছে হাত দিচ্ছে, আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি একটু আপনার যদি ইয়ারফোন ব্যবহার করেন, এটা খুলে ফোনে কথা এমনি বলুন। নর্মালি কথা বলুন তো, বাট আপনার কথাটা আমি শুনতে চাচ্ছিলাম, বাট কথাটা কেন যেন বুঝতে পারছি না। জি বলুন এবার। হেডফোন খুলে কথা বলুন। যে গরু রাকিবদের ঘটনাটা যখন আমি শুনেছি, জি। শোনার পরে দেখলাম যে তার হুবহুব জীবনের সাথে আমার কিছু গল্প মিলে গেছে। 2020 সালে যখন আমার ওয়াইফকে নিয়ে হাসপাতালে একটা মাস ছিলাম, আমার ওয়াইফের যখন সিজার হয়েছিল, আমার একটা কন্যা সন্তান হয়েছিল, সিজারটা ইনফেকশন হয়েছিল, তখন তো আমার সব ক্যাশ গেছে। এখন মানুষের কাছে আমার হাত ধরতে ইচ্ছে করছে, এমনকি কয়েকজন ডাক্তারের সাথে আলাপ করছি যে আমি কিডনি বিক্রি করবো। ডাক্তাররা আমাকে বুঝেছে, দেখো জীবন অনেক দিন থাকবে, জীবনকে এভাবে ধ্বংস করো না। আসলে মানুষের কাছে তখন বিখ্যাত একটা মানুষ তখন রাস্তায় না, তখন হাত পাতা, তখন আমি বুঝতে পেরেছি যে আসলে মানুষটা কত মানুষের কাছে হাত পাতা। রাকিব ভাইয়ের জীবনটা শুনে সে আমার জীবনের সাথে মিলে গেছে। পরিস্থিতি শিকার হয়ে গেলে তখন পিঠের সাথে যখন দেওয়াল টিকে যায়, তখন আর করার কিছু নেই, গুরু, করার কিছু নেই। তারপরে
এরপরে দোয়া করে তুমি সুস্থ থাকো, তারপরেও তোমাকে সুস্থ রাখো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেন তার বিভিন্ন রকমের সময়ের মধ্য দিয়ে বা এই পরিস্থিতির মধ্য দিয়ে। কোনোভাবেই আমরা তার দেয়া এত এই যে এত দারুণ করে তিনি সাপোর্ট সিস্টেম দিয়ে মানুষটাকে সৃষ্টি করেছেন, এগুলো যদি এইভাবে আমরা বিক্রি করতে থাকি, বিলাতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দারুণ এক দানের বিরুদ্ধে এটা কিন্তু একটা এক অবিবেচকের মতো কাজ হবে। এর জন্য রাকিবও বলতেছিল এটা ভুল ছিল, চরম ভুল, যেটা আমি এখন মর্মে মর্মে অনুভব করি। এটা কোনো সমাধান হতে পারে না, কখনো না। এ ধরনের কাজের মধ্যে কেউ যেন আমাদের মধ্যে জড়িত না থাকে, বরং আমরা ধীর স্থির হই, চেষ্টা করি আরো দ্বিগুণ পরিশ্রম করে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই পথে আগায়। আপনাকে অনেক দোয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সবকিছু ঠিক হয়ে যাবে সবার জন্য সে প্রার্থনায়। নেক্সট ফোন কলে যাচ্ছি, লাস্ট। এবং কি যেন বলতে যাচ্ছিলে তুমি? শেষ ফোন কল, কি যেন বলতে যাচ্ছিলে? একটা কমেন্ট পড়তে চাচ্ছিলাম যে একজন জিজ্ঞেস করেছেন টেকনাফে এসে চাকরি করতে, কামরুল ইসলাম জুয়েল লিখেছেন টেকনাফে এসে চাকরি করতে পারবে। কি ধরনের কাজ এটা? কি ধরনের কাজ এটা লেখেন করে পসিবল যে ঢাকায় থাকতে হবে বা ঢাকার বাইরে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এটা কথা বলে তখন হয়তো বুঝতে পারবা যে কি ধরনের কাজ, তাই তো? তুমি তোমার মতো করে কথা বলো, যারা কমেন্ট সেকশন আছে। তুমি কি বুঝতে পারতেছো রাকিব কি বলছি বলো তো? এদের সাথে যোগাযোগ করবে কিভাবে? তোমার তো ফেসবুক আইডি নাই। তুমি কোন একটা আইডি দিয়ে এদের সাথে নক করে দেন তুমি তোমার মতো করে কথা বলবে। আমি কোনো আইডি দিয়ে কথা বলতে পারবো না, যদি কোনো ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা। কিন্তু বেশিরভাগই ফোন নাম্বার দেয়নি, ওরা হয়তো বলছে যে আমি পাশে থাকতে চাই তার আইডি থেকে। তাইলে আপনারা যদি যোগাযোগ না, আমরা মাঝখানে আসলে এসবের মধ্যে আসি না। তো বেটার হয় কেউ যদি নাম্বার দেয় এবং সেই নাম্বারে তুমি কমিউনিকেট করবে। লাস্ট ফোন কল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, প্লিজ বলুন। রাকিব ভাইকে কথাটা শুনলাম, খুবই কষ্ট লাগলো। জি হ্যালো, জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আর কিছু বলতে চান? এনিওয়ে, নেটওয়ার্কের সমস্যা হয়তো। প্রচুর ফোন কল আসছে, আমার আসলে সময় নাই, সো আমি। জি, আসসালামু আলাইকুম। জি জি, কে বলছেন? জি আমি মাহফুজ, আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। জি, লাস্ট ফোন কল নিচ্ছি রূপগঞ্জের থেকে মাহফুজ সাহেবের। জি, প্লিজ বলুন। জি জি, পুরো ঘটনাটি যে শুনলাম, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। এটা হলো আমরা সবকিছুতেই মানে আসলে যে কোনো সিচুয়েশনেই আমরা করি কি মানে নিজের মতো করে ডিসিশন নেই, আল্লাহর উপর ভরসাটা হারাই ফেলি। এই লোকটার যে সমস্যাগুলো আছে, যে ঋণগুলো আছে, আজকে মাত্র একটা মানে ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখলাম, সেটার মধ্যে বললো আর কি, যদি একটা লোক আর কি ঈশান নামাজের পর আর কি, ঠিক আছে, 100 বার দুরূদ পড়ে আল্লাহ রাসূলের উপর এবং 499 বার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটি করে, তাহলে আল্লাহ তার ঋণগ্রস্ত মানে যত বড় সমস্যাই হোক না কেন সেটা আল্লাহ মানে তাকে কি করবে, সলভ করে দিবে। এবং এটা থ্যাংক ইউ। আপনি আপনার মতো করে একটা পরামর্শ দিয়েছেন যে কেউ যদি 100 বার দরুদ এবং 400 বার ইস্তেগফার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ঋণ থেকে তিনি মুক্তি ব্যবস্থা করে দিবেন। এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি চেষ্টা করো, শুধুই দোয়াতে কাজ চলবে না, দাও লাগবে, সেটা হচ্ছে পরিশ্রম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি গুরু, আমি সিলেটের বিশ্বনাথ থেকে বলছি। জি। আহমদ মাকদান। জি যে গুরু, রাকিব ভাইয়ের বিষয়টা খুব খারাপ লেগেছে ভাই। উনি যে খুব কষ্ট করে যে কিডনিটা দিলেন উনাকে, বা উনার যে ফ্যামিলি উনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, শুনে ভাই খুব খারাপ লাগলো। আমি গুরু আপনাদের অনুষ্ঠানটা আমি প্রতি বৃহস্পতিবারে আমি শুনে থাকি। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর আমি অনুরোধ করতেছি এই যে অনুষ্ঠান রিলেটেড কথা, গুরুর সাথে কথা, প্রিয়াঙ্কার সাথে কথা, প্রডিউসারের সাথে কথা, এগুলোর জন্য আমরা মাঝে মাঝে প্রোগ্রাম ওপেন করে দিব, তখন প্রাণ ভরে মন ভরে কথা বলবো। আজ অনুষ্ঠান শেষ করছি। ঈদের আগে অনুষ্ঠানের সুযোগ মনে হয় খুবই কম, রাইট প্রডিউসার? লাস্ট প্রোগ্রামটা আমাদের পড়তেছে সবে কদরে। আমরা যদি ওই ডিসিশন আমরা নিইনি,
তারপর দেখা যায় কি হয়, এবং ঈদের পরে আমরা খুব বড় সড়ো ভাবে ব্যাক করতেছি এবং এই প্রোগ্রামে দারুণ কিছু বৈচিত্র্যতা নিয়ে আসতেছি ঈদ পরবর্তী অনুষ্ঠান থেকে। সো আমাদের সাথেই থাকুন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখতেছি। এহতেশাম তখন ভালো থাকে যখন আপনারা ভালো থাকেন। এহতেশাম তখন ঈদটা অনেক বড় করে করে বা বড় করে ভাবতে পছন্দ করে যখন আপনাদের বড় মনটাতে আমরা জায়গা করে দেন। আমি বড় লোভী মানুষ, আমি অসম্ভব রকমের লোভী মানুষ, যার ভালোবাসা পেয়ে কখনো মন ভরে না, শুধু মন চায় যেভাবে দুহাত বাড়ি, তুই আবার বাড়িলে খাস না, লোকে ভাববে যে অশিলাতে তোরে বাড়ি দিল হাতে, যে দুহাত আগাল করে রাখি যাতে করে প্রচুর পরিমাণে ভালোবাসা আপনাদের কাছে আসতে থাকে। আর অসম্ভব কষ্ট নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতেছি। আর নিজেকে মাঝে মাঝে আমার মনে হয় যে সূর্য মনে হয় সামনের দিকে যেটা রাখতেছে প্রডিউসার বিভিন্ন লাইট টাইট দিয়ে আমাকে একটু গ্ল্যামারাস দেখানোর জন্য, আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমার সূর্য যেন একটু পশ্চিম দিকে হেলে গেছে। নিজেকে তখন একটু ছাইয়া ছাইয়া গ্রুপের মনে হয় এই কারণে যে শুধুই মানুষের কাছে চাই, মানুষের কথা বলি। রাকিবের যে সিচুয়েশন, আল্লাহ অন্তত যদি সেরকম সুযোগ আমাকে দিত যে আমি নিজে থেকে যেন এসব সময়গুলোতে নিজে থেকে বড় বড় কিছু কন্ট্রিবিউশন সামনে থেকে নেতৃত্ব দিয়ে করতে পারতাম, তারপরেই আমি সবার কাছে চাচ্ছি সেই জিনিসটা যৌক্তিক দেখাতো। সো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ওইভাবে, এবং আমিও যেন সেইভাবে নিজেই থেকে উদ্যোগ গ্রহণ করতে পারি, সেই সক্ষমতা যেন আমার মধ্যে আসে। না হলে খুব নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে, নিজেকে খুব ছোট ছোট মনে হয়। কারণ আকিবের যে কষ্টের বর্ণনা শুনেছি, এর চাইতে কষ্ট একটা মানুষের এক জীবনে আর কে কতটুকু পেতে পারে আমার জানা নাই। সো শুধুই কথা না, শুধুই আবেগ না, শুধুই ইমোশন না, শুধুই পাশে থাকা না, শুধুই তার জন্য দোয়া না, তার জন্য সলিডলি কিছু করার এই যে প্রয়োজন, সেটা খুব গভীরভাবে অনুভব করতেছি। সো আপনারা সবাই পাশে থাকুন সেই দোয়া রেখে এবং সবার জন্য অনেক অনেক প্রার্থনা রেখে অনুষ্ঠান শেষ করতেছি। রাকিবের শেষ বক্তব্য নিয়েছি অবশ্য, তবে ভাইয়া, আমি একটু বলি যে রাকিব কিন্তু বলেনি যে আমাকে কেউ হেল্প করবে এরকম। সে আসলে তার হয়ে কেউ যদি এই বিষয়টা ডিল করে ওর একটু বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, ভাই হয়ে, যেটা ও পরিবারের কাছ থেকে নিতে চাই, পরিবারের সঙ্গে যেহেতু রাকিবের এই জায়গাটা আমার কাছে অন্যরকম লাগছে। কারণ ও কিন্তু 4 বছর কষ্ট পাওয়ার পর নিজের কিডনি শেষ, জীবন প্রায় 70% সক্ষমতা হারিয়েছে বলতেছে, এই জায়গাতে এসেও তারা ইগোর জায়গায়, আত্মসম্মানের জায়গাটায় কোন রকমের কোন কম্প্রোমাইজ করার মতো ছেলে না। আই স্যালিউট ইউ ম্যান। বাট তোমার মতো এরকম একজন দৃঢ়চেতা ব্যক্তিত্বের ছেলে কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটা তোমার চরিত্রের সাথে একেবারেই যায় না বলে আমার মনে হয়েছে। সো তোমার এই আত্মসম্মান বোধকে, তোমার এই পৌরুষকে আমি শ্রদ্ধা করি, এটা দারুণ একটা ব্যাপার। বাট সেই সাথে আমরা ভাই তো না, যে যারা কথা বলতেছিল নিঃসন্দেহে তুমি খেয়াল করেছো প্রত্যেকটা টোনে তোমার প্রতি সেই মমত্ববোধ, কষ্টবোধ ঝরে পড়তেছিল। রাইট, এখানে ছোট হওয়ার কোনো কারণ নাই কিন্তু রাকিব। আর তোমাকে আমি ছোট হতে দিইনি, তোমার জন্য একবার কেন 1000 বার আমি মানুষের কাছে হাত পাততে পারবো, কোনো সমস্যা নাই। আমি সেটাও বলিনি যে তোমরা এটা দাও, আমি বলেছি কেউ না কোনো ভাবে, শুধুই তো টাকা দিয়ে সাহায্য হয় না, বিভিন্ন ফর্মেটে যদি কেউ তোমার পাশে দাঁড়াতে চায়, চাইলেই তারা দাঁড়াতে পারে, তুমি চাইলে তাদের সাথে তখন যোগাযোগ করে নিও। ওকে, অনুষ্ঠান শেষ করছি। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। একটা খুবই অন্যরকম একটা গল্প শুনলাম। তো গল্প শুনতে শুনতে শেষের দিকে গুরু যেমনটি একটি কথা বলেছিলেন, আমি সেই কথাটাই আরেকবার একটু মনে করে বলতে চাই। এ ধরনের একটা স্টেপ নিয়ে, যে কোনো সমাধান করার জন্য, কোনো সমস্যার সমাধান করার জন্য এরকম কোন স্টেপ নিতে হবে, নিজের কোনো অর্গান বিক্রি করা বা সেটা কাউকে দিয়ে টাকা নেওয়াটা, এটা খুবই এটার পক্ষে আমরা আসলে কেউ না। আর আমার যারা লিসেনার্স আছেন, ভিউয়ার্স আছেন, আপনারা তো অনেক বেশি জ্ঞানী, আমি বলবো আপনারা সবকিছুই বুঝেন। তো এইসব বিষয় যাতে আমাদের সমাজে না হয়, সেই জন্যই কিন্তু আমাদের এই গল্পগুলো তুলে নিয়ে আসা। এবং আমরা আশা করি যে এই গল্পগুলো সবসময় আমরা চাই শিক্ষণীয় গল্প আপনাদের কাছে নিয়ে আসতে, যেটা থেকে আসলে আপনাদের জীবনমুখী কোনো সচেতনতা বোধ তৈরি হয়। আমরা আশা করি আমরা সেটা তৈরি করতে পারবো এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। এবং লাস্টে একটি কথা বলতে চাই, সামনে তো ঈদ, আমরা আগামী পর্ব আমরা করছি নাকি না করছি সেটা নিয়ে ছোট একটু কিছু কনফিউশন আছে, কিন্তু ঈদের পরে আমরা নতুন পর্ব নিয়ে এবং এরকম কোনো উদ্দীপনা এবং শিক্ষণীয় গল্প নিয়ে ফিরে আসতে চাই। সো যারা ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে আসতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের
আমাদেরকে অনেকেই, ইভেন আমি কমেন্টে দেখছিলাম যে অনেকে কমেন্টস করছেন যে আপনারা এই হট সিটে আসতে চান, আপনাদের জীবন গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। সো এটা একটা প্রসেসিং এর মাধ্যমে আপনাদের আসতে হবে। সেই প্রসেসিংটা হলো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU গুরু লিখে স্পেস আপনার গল্প লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01841904904 এই নাম্বারে, অথবা আপনার গল্পটি রেকর্ড করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা পাঠিয়ে দিতে পারেন। নিচের স্ক্রলে যাচ্ছে, সেখান থেকে আপনারা নাম্বারটি দেখে নিতে পারেন। আগামী পর্বে আমরা আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা শেষ করছি এবং ঢাকা এফএম এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।